তোমরা জানো যে আরআরবি গ্রুপ ডির এক্সামের নোটিশ কিন্তু চলে এসেছে। 3 আগস্ট থেকে কিন্তু আমাদের পরীক্ষা হতে চলেছে এবং এখানে তোমরা জানো সায়েন্স থেকে 25টা কোশ্চেন থাকবে। তো 25টা কোশ্চেন তোমাদেরকে জলের দরে ফলের রস করাতে আমি এখানে ক্লাস নিয়ে আসছি। রেগুলার কিন্তু ক্লাস তোমরা করবে। দেখো আজকের ক্লাসে যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো আমাদের রিসেন্ট 2025-এর ডিসেম্বর, 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন। এবং এই শুধু প্রশ্ন আমি করাবো না, আপকামিং পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো পুরো আমি অ্যানালিসিস করে তোমাদের সামনে দেখাবো। দেখো আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখে নাও, মানুষের কানে কটি ছোট হাড় থাকে? স্যার কোন পরীক্ষায় দিয়েছে? দেখো আরআরবি গ্রুপ ডি 5/12/2025-এ আসা প্রশ্ন। দেখো মানুষের কানে কটা হাড় আছে? আমরা জানি মানুষের মধ্যকর্ণে 3টে হাড় পাওয়া যায়। কি কি হাড় বাবা? মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। 3টে ছোট ছোট হাড় পাওয়া যাচ্ছে, মেলিয়াস, ইনকাস এবং ছোট্ট একটা হাড় রয়েছে স্টেপিস। তাহলে 3টে হাড় পাওয়া যাচ্ছে। উত্তর আমার অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে 3টে। কিন্তু এখানে দেখো আমাকে বলেনি যে প্রতিটা কানে। যদি অপশানে এখানে অপশান একটা দিয়ে দিত, এখানে ই নাম্বার অপশান মনে করো 6টা দেওয়া আছে, তাহলে উত্তর কিন্তু তখন আমার 6টা হতো। চেয়েছে মানুষের কানে কটি ছোট হাড় আছে, তাহলে উত্তর আমার কি হতো? অ্যাকচুয়ালি 6টা হতো। অপশানে 6 নেই, তাই আমি ভেবেছি প্রতিটা কানে 3টে করে, কারণ কান তো দুটো আছে। তাহলে দুটো কানে মোট কতগুলো হাড় আছে? 6টা হাড় আছে। অপশানে এরকম দিয়ে দিত 6টা, আর এখানে লিখতো মানুষের কানে মোট কতগুলো হাড় আছে? 6টা। উত্তর তুমি করতে, তখন কিন্তু 3টে করলে হতো না, কারণ দুটো কানে আমাদের 3টে 6টা হাড় আছে। 6টা হাড়ের নাম তোমাকে পড়ে রাখতে হবে। মেলিয়াস আছে 2টো, ইনকাস আছে 2টো এবং স্টেপিস আছে 2টো। তাহলে মেলিয়াস 2টো, ইনকাস 2টো এবং স্টেপিস হচ্ছে 2টো হাড় আছে। তাহলে আমাদের পরীক্ষায় কোশ্চেন দেবে যে মানুষের কানে বা মধ্যকর্ণে পরপর হাড়গুলোর নাম বলো। পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, সম্ভবত এনটিপিসির পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে মানুষের মধ্যকর্ণে হাড়গুলোর নাম পরপর কি কি। তাহলে মেলিয়াস, ইনকাস, স্টেপিস পরপর বলতে হবে। এবার তোমাকে পরীক্ষায় আপকামিং পরীক্ষায় কি কোশ্চেন দিতে পারে? দেখো এখান থেকে যে মানুষের কানে সবচেয়ে ছোট হাড়ের নাম কি, বা মানুষের শরীরে সবচেয়ে ছোট হাড়ের নাম কি। যদি সবচেয়ে ছোট হাড়ের নাম চায় তাহলে তুমি কি বলবে? সবচেয়ে ছোট হাড়ের নাম মনে রাখবে স্টেপিস। সবচেয়ে ছোট হাড় মানুষের শরীরে হচ্ছে স্টেপিসের নামটা কিন্তু মনে রাখবে। এর সঙ্গে তোমাকে দেবে মানুষের শরীরের সবচেয়ে দীর্ঘতম হাড়ের নাম কি, বা বড় হাড়ের নাম কি, বা বৃহত্তম হাড়ের নাম কি। তাহলে মানুষের শরীরের সবচেয়ে দীর্ঘতম হাড়ের নাম হচ্ছে, দীর্ঘতম হাড়ের নাম যদি বলি তাহলে আমাদের যে থাইয়ের হাড় রয়েছে, আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়, যার নাম আমরা ফিমার বলি, সেই ফিমারটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে দীর্ঘতম হাড়। তাহলে দীর্ঘতম হাড় ফিমার, সবচেয়ে শক্ত হাড়ের নাম ফিমার, কারণ আমরা দাঁড়িয়ে আছি, ফিমারের উপরে দাঁড়িয়ে আছি, তাই তো? তাহলে শক্ত হাড়ের নামও ফিমার, দীর্ঘতম হাড়ের নামও ফিমার। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে এরকম যে মানুষের শরীরে মোট কতগুলো হাড় আছে? স্যার 206খানা হাড় আছে। মানুষের শরীরের হাতের মধ্যে কতগুলো হাড় আছে? প্রতিটা হাতের মধ্যে কতগুলো হাড় আছে? না স্যার 30টা করে আছে। তাহলে এই হাতে 30টা আছে, এই হাতে 30টা আছে। পায়ের মধ্যে কতগুলো হাড় আছে? স্যার 30টা করেই আছে। এই পায়ে 30টা আছে, এই পায়ে 30টা আছে। এরকম মানুষের পুরো কঙ্কাল তন্ত্র নিয়ে, মানুষের সারা শরীরে কোথায় কতগুলো হাড় আছে, ইম্পর্টেন্ট হাড়গুলোর নাম নিয়ে যদি ক্লাস করতে চাও সেটা কমেন্ট বক্সে লিখবে, আমি এর মধ্যে তোমাদের করিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি রয়েছে আমাদের? বলেছে বলের সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়? বলের সংজ্ঞা, দেখো তোমাদের আমি পড়িয়েছিলাম বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে। স্যার প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? আর জাড্ডের ধারণাও তো পাওয়া যায়। একদম পাওয়া যায়। পরীক্ষায় তোমাকে প্রশ্ন দিতে পারে জাড্ডের ধারণা কোন সূত্র থেকে পাওয়া যায়? তাহলে কি বলবে? জাড্ডের ধারণা প্রথম সূত্র থেকেই পাওয়া যায়। পরীক্ষায় দেবে তাহলে দ্বিতীয় সূত্র থেকে কি পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পাওয়া যায়? দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যাবে বলের পরিমাপ। বলের পরিমাপ F = ma ফর্মুলা আমরা পড়েছি, F = ma। এই ফর্মুলা পাওয়া যাচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এবং তার সঙ্গে পাওয়া যাচ্ছে এখানে ভরবেগের ধারণা। মনে রাখবে ভরবেগের ধারণা নিউটনের দ্বিতীয় সূত্র থেকেই কিন্তু পাওয়া যায়। স্যার তৃতীয় সূত্র থেকে কি পাওয়া যায়? তৃতীয় সূত্র থেকে পাওয়া যায় প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা পাওয়া যায়। কি পাওয়া যাচ্ছে বাবা? ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা পাওয়া যাচ্ছে।
তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা নিউটনের তৃতীয় সূত্র থেকে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে ভরবেগের সংরক্ষণ সূত্র তৃতীয় সূত্র থেকে পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন, স্যার অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত কি? মানে অ্যালকেনের সাধারণ সংকেত জানতে চেয়েছে। দেখো অ্যালকেনের মধ্যে কি আছে, অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে এবং এই অ্যালকেনকে আমরা বলি সম্পৃক্ত জৈব যৌগ, এবং এর সাধারণ সংকেত কি হয় স্যার? CnH2n+2 হয়, CnH2n+2 হচ্ছে আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত। স্যার অ্যালকেনের এক্সাম্পল কি? যেমন মিথেন হয়, যেমন ইথেন হয়, মিথেন, অ্যালকেন, মিথেন। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো হচ্ছে আমাদের অ্যালকেনের এক্সাম্পল। যেমন দেখো CH4 হচ্ছে মিথেনের সংকেত হয়। স্যার কি করে আসছে? দেখো এখানে কার্বন হচ্ছে তোমার 1 যদি বসাই, আমরা n এর মান 1 বসিয়ে দিই, তাহলে এখানে C চলে আসবে সাধারণ সংকেত দিয়ে। দেখো এখানে কার্বনের জায়গায় আমি 1 লিখে দিলাম, n এর জায়গায় 1, তাহলে H এখানে 2 আছে, n এর জায়গায় 1 বসিয়ে দিলে +2 করে দিলে তাহলে C1, H কত এলো? 2 একে 2, আর তার সঙ্গে 2 যোগ করলে 4 চলে আসবে, 1 লেখাও যা না লেখাও তাই, তাহলে CH4 চলে আসছে মিথেন। আর 2 কার্বন যুক্ত অ্যালকেনকে কি বলছি আমরা? ইথেন বলছি। দেখো 2 বসিয়ে দাও এখানে, ইথেনে 2 কার্বন যুক্ত, তাহলে n এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে C2 হয়ে গেল। স্যার এখানে n এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 +2 কত হবে স্যার? 6 হবে। তাহলে 6 পেয়ে গেলাম আমরা ইথেনের সংকেত। এরকম ভাবে মিথের ক্ষেত্রে কি হচ্ছে? কার্বন 1 হচ্ছে, ইথের ক্ষেত্রে কার্বন 2 হচ্ছে, প্রোপের ক্ষেত্রে কার্বন 3 হচ্ছে। তাহলে 3 কার্বন যুক্ত অ্যালকেন হচ্ছে প্রোপেন। এই প্রোপেনের সংকেত কি হবে? CnH2n+2 দিয়ে কমেন্ট বক্সে বলবে। পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞেস করেছে, বলো বিউটেনের সংকেত কি, বলো প্রোপেনের সংকেত কি, বলতে হবে। তাহলে এখানে প্রোপেনের সংকেত কি বলবে? 3 কার্বন যুক্ত হচ্ছে প্রোপেন, n এর জায়গায় 3 বসিয়ে কমেন্ট বক্সে আমাকে বলবে প্রোপেনের সংকেত কি। নেক্সট কোশ্চেন, স্যার ভোল্ট কিসের একক? বিভিন্ন রাশির একক নিয়ে পরীক্ষায় বারংবার প্রশ্ন এসছে এবং বারংবার প্রশ্ন আসবে। দেখো ভোল্ট মনে রাখবে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্সের একক। স্যার তাহলে তড়িৎ প্রবাহের একক কি হবে? অ্যাম্পিয়ার। অপশন নাম্বার এখানে কি দেওয়া আছে? অপশন নাম্বার এখানে সি উত্তর হচ্ছে অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক, মনে রাখবে। এবং রোধের একক কি হচ্ছে? স্যার ওহম হচ্ছে রোধের একক, ওহমের সিম্বল হচ্ছে এরকম হয়। স্যার আধানের একক কি হবে? আধানের একক মনে রাখবে কুলম। এগুলো সব আমরা এসআইতে বললাম, সিজিএস গুলো একটুখানি করে পড়ে রাখবে, সবগুলো স্ট্যাট যোগ করে দেবে। যেমন ভোল্ট আছে স্ট্যাট ভোল্ট, যেমন ওহম আছে স্ট্যাট ওহম, যেমন কুলম আছে স্ট্যাট কুলম, অ্যাম্পিয়ার আছে স্ট্যাট অ্যাম্পিয়ার। তাহলে স্ট্যাট যোগ করে দিলে কি চলে আসবে? সিজিএস একক চলে আসবে। নেক্সট চলে এসো পরের কোশ্চেন, স্যার উদ্ভিদের কোন কলা জল পরিবহনের জন্য দায়ী? কোন কলা উদ্ভিদের জল পরিবহন করছে, মূল থেকে জল উপরে তুলছে? স্যার জল পরিবহন করছে, সহজ জিনিস, জল হচ্ছে জাইলেম, অপশন নাম্বার বি, জল হচ্ছে জাইলেম। স্যার তাহলে ফ্লোয়েম কি করছে? স্যার ফ্লোয়েম হচ্ছে ফুড মানে কি স্যার? খাদ্য। তাহলে খাদ্য পরিবহন করছে কে বাবা? ফ্লোয়েম। স্যার জল কোথা থেকে তুলছে? স্যার মূল থেকে উপরে তুলছে বলে কি স্যার? ঊর্ধ্বমুখী সংবহন। তাহলে জাইলেম কি করছে দাদা? ঊর্ধ্বমুখী সংবহন করছে, তাহলে ঊর্ধ্বমুখী সংবহন করছে জাইলেম। আর খাদ্য পাতায় তৈরি হচ্ছে, পাতায় তৈরি করা খাদ্য গাছের উপরেও যাচ্ছে নিচেও আসছে, তাহলে ঊর্ধ্বমুখী প্লাস নিম্নমুখী পরিবহন করছে কে বাবা? ঊর্ধ্বমুখী, লিখে নেবে এখানে, ঊর্ধ্বমুখী প্লাস নিম্নমুখী পরিবহন করছে ফ্লোয়েম। পরীক্ষা আসবে, ছেলেপিলে হাসবে, এই সমস্ত কোশ্চেন তোমরা রিপিটেড হবে, আবার তোমরা দেখতে পাবে। মনে রাখবে প্যারেনকাইমা কলা, স্ক্লেরেনকাইমা কলা এবং আরেকটা আছে কোলেনকাইমা কলা, এই তিনটেকে বলা হয় কি বাবা? এই তিনটেকে বলা হচ্ছে সরল স্থায়ী কলা। আর জাইলেম ফ্লোয়েমকে বলা হচ্ছে জটিল স্থায়ী কলা। জাইলেম ফ্লোয়েম হচ্ছে জটিল স্থায়ী কলা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা এগুলোকে বলা হচ্ছে কি বাবা? এগুলোকে বলা হচ্ছে সরল স্থায়ী কলা। স্যার প্যারেনকাইমার মধ্যে মনে রাখবে যে প্যারেনকাইমা কলার মধ্যে রয়েছে আমাদের কোষান্তর রন্ধ্র পাওয়া যাচ্ছে। কোষান্তর রন্ধ্র মানে কোষের মধ্যে গ্যাপ বেশি রয়েছে, কোষের মধ্যে কি রয়েছে? গ্যাপ বেশি রয়েছে। স্যার স্ক্লেরেনকাইমা এর মধ্যে কি পাওয়া যাচ্ছে? কূপ পাওয়া যাচ্ছে, কূপ। স্ক্লেরেনকাইমা কলার মধ্যে কি আছে? কূপ পাওয়া যাচ্ছে। মনে রাখবে পরীক্ষায় এই সমস্ত কোশ্চেন কিন্তু রিপিটেড হবে। যারা এখনো পড়োনি, বেসিক থেকে পড়তে চাইছো, তাদের জন্য আমাদের 0 to Pro 6.0 চলছে, 6.0 যুক্ত হয়ে যাও। এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কোর্সও আছে, যেমন আমার সায়েন্স রয়েছে, সুজন স্যারের ম্যাথ রয়েছেন, এখানে রিজনিং, ইংলিশ সমস্ত সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে। আর তার সঙ্গে রেলের প্রিপারেশন করতে চাইলে স্যার রেলওয়ে ফাউন্ডেশন 2026 চলছে,
বা এসএসসির জন্য এসএসসি ফাউন্ডেশন চলছে, পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন নতুন আমাদের এসেছে, সেটাও তুমি যুক্ত হতে পারো। পঞ্চায়েতের জন্য স্যার পঞ্চায়েতের কোর্স রয়েছে আমাদের, ঠিক আছে। পুলিশের জন্য স্যার পুলিশের কোর্স রয়েছে আমাদের, পঞ্চায়েত দেখতে পাচ্ছ স্পেশাল অফার চলছে, পুলিশের স্পেশাল অফার চলছে, পিএসসি মিসলেনিয়াসে আমাদের স্পেশাল অফার চলছে, এবং তার সঙ্গে সঙ্গে জিডি এসএসসি জিডি 2027 জন্য কিন্তু আমাদের ব্যাচ চলছে। যারা ভর্তি হতে চাইছো, কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে। একেবারে বেসিক থেকে পড়ানো হবে, জিরো থেকে প্রত্যেকটা স্যার ম্যাডাম পড়ান। আর সায়েন্স যদি তুমি আমার কাছ থেকে পড়ো, আমি এটুকুনি বলতে পারি যে প্রত্যেকটা কোশ্চেন তুমি কমন পাবে। স্যার কেন কমন পাবো? তার কারণ আমি কনসেপচুয়াল ভাবে পড়াই, প্রত্যেকটা টপিক ধরে ধরে কনসেপ্ট ভাবে পড়াই। তোমার যাই কোশ্চেন আসবে, সেটা মডারেট হোক, সেটা সোজা হোক, সেটা কঠিন হোক, তুমি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। যারা পরে বন্ধু বান্ধব জিজ্ঞেস করে নেবে, একেবারে বেসিক থেকে পড়ানো হবে, ট্রিক্সের মাধ্যমে কনসেপ্টের সহকারে পড়ানো হবে, লাইভ ক্লাস করানো হবে। লাইভ ক্লাস যদি তোমার না দেখতে পারো তুমি, তাহলে সেগুলো রেকর্ডের আকারে থাকবে, তুমি পরে যখন খুশি দেখতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ পাবে, মক টেস্ট দিতে পারবে, এখানে হ্যান্ড হোল্ডিং তুমি সাপোর্ট পেয়ে যাবে। কোথায় পাবে? স্যার ইও স্টাডি অ্যাপে পেয়ে যাবো। ইও স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোরে পাবে। স্যার গুগল প্লে স্টোর কোথায় পাবো? স্যার ফোনের মধ্যে পাবে। এবং চলে এসো, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, বাদ বাকিটা তুমি কল করে নেবে। চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। স্যার মহাকর্ষীয় ধ্রুবক জি এর প্রথম নির্ধারণ কে করেছিলেন? জি এর মান, মহাকর্ষীয় ধ্রুবক আমরা জানি ক্যাপিটাল জি হয়। ক্যাপিটাল জি মানে কি? মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের মানকে কে বার করেছিলেন? মনে রাখবে, এখানে বার করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ, অপশন নাম্বার বি। হেনরি ক্যাভেন্ডিশ হচ্ছে এর মান বার করেছিলেন। স্যার মান কত হয়? মান তোমাকে এবার পরীক্ষায় দিতে পারে, মনে রাখবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। স্যার একক কি? একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবারে এই জি কোথা থেকে এলো, একটু কনসেপ্ট তোমরা জেনে নাও। দেখো বাবা, পৃথিবীতে বা এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে। বলে হ্যাঁ, আকর্ষণ করে? বললাম হ্যাঁ। মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, পৃথিবীর ওপরেও দুটো বস্তু আছে, মনে করো এই যে টেবিল চেয়ার, হ্যাঁ, তোমার সঙ্গে আকর্ষণ করছে। বা পৃথিবীর ওপরে পৃথিবীর সঙ্গে চাঁদের, বা পৃথিবীর সঙ্গে সূর্যের, বা পৃথিবীর সঙ্গে যে কোনো গ্রহ নক্ষত্রদের প্রত্যেকের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকে বলা হচ্ছে মহাকর্ষ বল। যদি দুটো বস্তুর ভর, একটার ভর m1 হয় এবং অন্য বস্তুর ভর m2 হয়, তাদের মধ্যে যদি ডিস্টেন্স, দূরত্ব যদি d হয়, তাহলে একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা বাবা? না, আকর্ষণ বলের ফর্মুলা g ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। এই আমি প্রুভ করাচ্ছি না, কোর্সের ভেতর আমি এগুলো করাই। এই জিটাকে বলা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। স্যার এটা কে বার করেছিলেন? নিউটন। আইজ্যাক নিউটন হচ্ছে তোমার এই ফর্মুলাটা বার করেছিলেন, মহাকর্ষ সূত্র দিয়েছিলেন। আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্র দিয়েছিলেন। এই যে দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করবে এবং এই আকর্ষণ বলের মানটা এদের ভরের গুণফলের সমানুপাতিক হবে। এদের ভরের গুণফলের সমানুপাতিক হবে, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এই জন্য ডি স্কোয়ার লেখা আছে। ক্লিয়ার? মনে রাখবে, ডি স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক রয়েছে। এবং এই জি এর মানটা বার করেছিলেন ক্যাভেন্ডিশ, হেনরি ক্যাভেন্ডিশ। মনে রাখবে, এর মানটাও বলে দিলাম, পড়ে রাখবে। ঠিক আছে বাবা, নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার কঠিন লাগছে কোশ্চেন তো কঠিন আসবে, তার জন্য পড়াশোনা করতে হবে। যাদের কঠিন লাগছে, এই কোশ্চেন কঠিন লাগছে, তাদের ক্ষেত্রে তারা বেসিক থেকে পড়াশোনা করোনি, দেখবে বন্ধু বান্ধবরা চাকরি পেয়ে গিয়ে যাবে। তোমরা কেন চাকরি পাচ্ছ না? তার কারণ হচ্ছে এগুলো, যে তোমরা বেসিক থেকে পড়ো না। আর বেসিক থেকে যারা পড়াশোনা করে, এইসব কোশ্চেন জলের দরে ফলের রেশার মধ্যে উড়িয়ে দেয়। তো বেসিক থেকে তোমাকে কিন্তু পড়তে হবে। নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার জিপসামকে কত তাপমাত্রায় উত্তপ্ত করলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? প্লাস্টার অফ প্যারিস তৈরি হবে জিপসামকে উত্তপ্ত করলে স্যার 100 ডিগ্রি সেলসিয়াসে বা 373 কেলভিনে তুমি উত্তপ্ত করে দাও। জিপসাম কি হয়ে যাবে? জিপসাম থেকে এখানে তৈরি করে যাবে প্লাস্টার অফ প্যারিস। মনে রাখবে, পরীক্ষায় সংকেত দেবে। স্যার জিপসামের সংকেত কি হবে? মনে রাখবে, জিপসাম হচ্ছে CaCO3, 2H2O। CaCO3, 2H2O। আর এখান থেকে যখন তুমি তৈরি করবে প্লাস্টার অফ প্যারিস তৈরি করবে, তাহলে এর সংকেত হবে CaCO3, হাফ H2O। CaCO3, হাফ H2O হচ্ছে তোমার প্লাস্টার অফ প্যারিসের সংকেত। যখন তুমি একে উত্তপ্ত করবে, জিপসামকে উত্তপ্ত করবে, তখনও তৈরি করবে প্লাস্টার অফ প্যারিস। চলে এসো নেক্সট কোশ্চেনে। নিচের কোনটি একটি প্রাকৃতিক নির্দেশক? কোনটা এখানে প্রাকৃতিক নির্দেশক? স্যার প্রাকৃতিক মানে প্রকৃতি থেকে তৈরি হচ্ছে, আর নির্দেশক মানে যে নির্দেশ করছে। স্যার কি নির্দেশ করছে? না অ্যাসিড বা ক্ষার দ্রবণ নির্দেশ করছে। কোনো দ্রবণ আছে, সেটা অ্যাসিডিক নেচারের না ক্ষারীয় প্রকৃতি, সেটা নির্দেশ করছে। তুমি তার চেক করবে না, মুখে দিয়ে টেস্ট করবে না। হয়তো কড়া অ্যাসিড রয়েছে, হ্যাঁ তীব্র অ্যাসিড, তুমি মুখে দিয়ে চেক করতে গেলে মুখ পুড়ে যাবে। তাহলে ওই কোনো একটা নির্দেশক দিতে হবে, ওটা ডোবাতে হবে। যদি সে রং পরিবর্তন করে, তাহলে বুঝতে হবে যে এই রংটা পরিবর্তন করে এটা হলো, তার মানে ও অ্যাসিড। এই রংটা পরিবর্তন করে এটা হলো, তার মানে ও ক্ষারীয়। স্যার কোন রংটা পরিবর্তন করে কি হবে? তার আগে বলি প্রাকৃতিক নির্দেশক কোনটা এখানে। মিথাইল অরেঞ্জ, ফেনপথ্যালিন, লিটমাস, এই সবাই হচ্ছে নির্দেশক। তার মধ্যে প্রাকৃতিক নির্দেশক হচ্ছে এখানে আমাদের লিটমাস। লিটমাস হচ্ছে
প্রাকৃতিক নির্দেশক মনে রাখবে। মনে রাখবে এক রকমের লাইকেন থেকে কিন্তু পাওয়া যাচ্ছে লিটমাস। লিটমাস পেপার তৈরি হয়, তার মধ্যে এক রকমের লাইকেনকে দিয়ে দেওয়া হয়। সে কি করে, সে যদি অ্যাসিড দ্রবণ হয় তাহলে সে লাল বর্ণ ধারণ করবে, লাল বর্ণ ধারণ করবে। আর যদি ক্ষারীয় প্রকৃতির দ্রবণ হয়, ক্ষারীয় প্রকৃতির দ্রবণে তুমি লিটমাস পেপার যখন ডোবাবে সে নীল রং ধারণ করবে, সে হচ্ছে নীল রং ধারণ করবে। তাহলে অ্যাসিড দ্রবণে লাল হবে, ক্ষার দ্রবণে নীল হবে, লিটমাস পেপার মনে রাখবে। আর স্যার মিথাইল অরেঞ্জ, ফেনপথ্যালিন এরা হচ্ছে কৃত্রিম নির্দেশক, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। স্যার মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে কি হবে? মনে রাখবে মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে কি হবে? গোলাপি আঁখে জো তেরি দেখি। তাহলে গোলাপি হয়ে যাবে, পিঙ্ক হয়ে যাবে বা লাল হয়ে যাবে, তাহলে লাল হয়ে যাবে বা গোলাপি হয়ে যাবে। আর যদি এই মিথাইল অরেঞ্জকে তুমি ক্ষার দ্রবণে দিয়ে দাও, কোনো ক্ষারীয় দ্রবণের মধ্যে মিথাইল অরেঞ্জ তুমি দিয়ে দিলে, তাহলে এই হলুদ বর্ণ ধারণ করবে, হলুদ, ঠিক আছে, গায়ে হলুদ। তাহলে কি হবে? গোলাপি আঁখে জো তেরি দেখি। গোলাপি আঁখে হয়ে যাবে কখন? না, যখন তুমি মিথাইল অরেঞ্জ দ্রবণে অ্যাসিড দিয়ে দেবে, যে অ্যাসিড দিয়ে দিলে গোলাপি হয়ে গেল। তারপরে হচ্ছে তোমার গোলাপি আঁখে যেই দেখলে কি হয়ে গেল? গায়ে হলুদ হয়ে গেল। তাহলে ক্ষার দ্রবণে কি হচ্ছে? গায়ে হলুদ হয়ে গেল। আর ফেনপথ্যালিন যদি হয়, স্যার ফেনপথ্যালিন অ্যাসিড দ্রবণে বর্ণহীন হয়ে যায়। অ্যাসিড দ্রবণে কি হবে? বর্ণহীন হয়ে যাবে। অ্যাসিড দ্রবণে বর্ণহীন, তখন তুমি কি হবে? না, রেগে লাল হয়ে যাবে। ক্ষার দ্রবণে কি হচ্ছে? রেগে লাল হয়ে যাচ্ছে। তাহলে ক্ষার দ্রবণে লাল বর্ণ বা গোলাপি বর্ণ ধারণ করছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, স্যার লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? আরবিসি। দেখো আমাদের 3 রকম রক্তকণিকা আছে, ডব্লিউবিসি, আরবিসি এবং অনুচক্রিকা। আরবিসি মানে রেড ব্লাড কর্পাসের লোহিত রক্তকণিকা, এটা তৈরি হচ্ছে কোথা থেকে? না, অস্থিমজ্জা, আমাদের লাল অস্থিমজ্জা, বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে। এবং মনে রাখবে এই লোহিত কণিকার গড় আয়ু পরীক্ষায় অনেকবার দিয়েছে, লোহিত কণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। 120 দিন হচ্ছে এর গড় আয়ু। মনে রাখবে এই লোহিত কণিকার মধ্যে একটা রঞ্জক পদার্থ পাওয়া যায় যার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন পাওয়া যাচ্ছে লোহিত কণিকার মধ্যে। মনে রাখবে এই হিমোগ্লোবিনের মধ্যে একটা ধাতু পাওয়া যায় যাকে আমরা এফি বলি বা আয়রন বলি। এবং এই এফি আয়রনের জন্য কি হচ্ছে? রক্তের রং লাল হচ্ছে, রক্তের রং কি হয়? লাল হচ্ছে। এবং মনে রাখবে এই লোহিত কণিকা কি করছে? অক্সিজেন কার্বন ডাই অক্সাইডকে পরিবহন করছে, সারা শরীরের মধ্যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডকে পরিবহন করছে। মনে রাখবে এই লোহিত কণিকার সংখ্যা যদি কমে যায় তাহলে অ্যানিমিয়া রোগ হয়, অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়, অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়। মনে রাখবে এই যকৃৎ হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি বা সবচেয়ে বড় বহিঃক্ষরা গ্রন্থি যদি বলে তাহলে যকৃৎ বলবে। মনে রাখবে এই যকৃতের ওজন হচ্ছে 1.5 কেজি হয়। মনে রাখবে এই যকৃৎকে জৈব রসায়নাগার বলা হয়, জৈব রসায়নাগার বলা হয়। মনে রাখবে বৃক্ক বা কিডনি হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গের নাম, আমাদের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক বা কিডনি। মনে রাখবে এখানে হৃৎপিণ্ড রয়েছে, এই হৃৎপিণ্ড হচ্ছে তোমার মিনিটে গড়ে 72 বার কম্পিত হয়। এই কোশ্চেন থেকে তো আরো অনেক কোশ্চেন বেরোয়, তো এই যে কোশ্চেনগুলো বললাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে এসো নেক্সট কোশ্চেনে। ডিটারজেন্ট নিচের কোনটিতে কাজ করতে পারে? ডিটারজেন্ট হচ্ছে একটু তীব্র ক্ষারীয় প্রকৃতির হয়, তাহলে এর জলীয় দ্রবণ তীব্র ক্ষারীয় হয়। এ হচ্ছে শুধুমাত্র গরম জলে কাজ করতে পারে, শুধুমাত্র মৃদু জলে কাজ করতে পারে, শুধুমাত্র পাতিত জলে কাজ করতে পারে, মৃদু এবং ক্ষর উভয় জলেই কাজ করতে পারে। তাহলে মৃদু জল এবং ক্ষর জল উভয় জলের সঙ্গেই কিন্তু এই হচ্ছে রিয়াকশন করতে পারে ডিটারজেন্ট, উভয়ের সঙ্গে বিক্রিয়া করে ফেনা উৎপন্ন করে। কিন্তু যদি সাবান বলি আমরা, সাবান হচ্ছে একটু কম ক্ষারীয় প্রকৃতির হয়। এই সাবান হচ্ছে মনে রাখবে মৃদু জলের সঙ্গে মেশালে পারে ফেনা উৎপন্ন হবে এবং ক্ষর জলের সঙ্গে মেশালে ফেনা সহজে উৎপন্ন হবে না। কেন উৎপন্ন হবে না? কারণ মৃদু জলের মধ্যে এখানে কার্বনেট, সালফেট, ম্যাগনেসিয়াম এই সমস্ত লবণগুলো কম থাকে এবং এই ক্ষর জলের মধ্যে সালফেট লবণ, ম্যাগনেসিয়াম লবণ এই সমস্ত লবণগুলো এখানে বেশি পরিমাণে থাকে। স্যার মৃদু জলের এক্সাম্পল কি? মৃদু জলের এক্সাম্পল হচ্ছে পাতিত জল, ডিস্টিলড ওয়াটার, বৃষ্টির জল, এগুলো হচ্ছে মনে রাখবে এগুলো হচ্ছে বাবা মৃদু জল। স্যার ক্ষর জল কোনগুলো? তাহলে ক্ষর জল হচ্ছে নলকূপের জল, নদীর জল, পুকুরের জল, এগুলো হচ্ছে ক্ষর জল। এক্সাম্পল পড়ে রাখবে, পরীক্ষায় আসবে, ইম্পর্টেন্ট। স্যার সময় কম, নিলে হবে না কোনো দম, সময় হাতে কম, নিলে হবে না কোনো দম। নেক্সট কোশ্চেনে আসো, মুচকি হাসো। নিচের কোন জনন পদ্ধতিটি জনসংখ্যার মধ্যে অধিকতর বৈচিত্র্য সৃষ্টি করতে পারে? যখন বৈচিত্র্যের কথা আসবে তখন কি জনন আসবে? দ্বিবিভাজন আসবে? না স্যার। যৌন জনন আসবে? হ্যাঁ স্যার। খণ্ডীভবন? না স্যার। কোরকোদ্গম? না স্যার। তাহলে দ্বিবিভাজন কারা করে স্যার? দ্বিবিভাজন মানে একটা কোষ বা একটা জীব থেকে দুটো জীব তৈরি হয়ে যাচ্ছে, সরাসরি
সরাসরি বিভক্ত হচ্ছে, যেমন অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী, সরাসরি দ্বিবিভাজন করছে। স্যার খণ্ডীভবন করা করছে স্পাইরোগাইডার খণ্ডীভবন হচ্ছে, একটা স্পাইরোগাইডা ভেঙে গিয়ে অনেকগুলো স্পাইরোগাইডা তৈরি করছে। মনে রাখবে কোরকোদগম, হাইড্রা, ইস্ট, এই সমস্ত কি হচ্ছে কোরকোদগম তৈরি করছে, সেখান থেকে নতুন জীব জন্মাচ্ছে। তাহলে এগুলো সব জনন পদ্ধতি। সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ কোনটা হবে? যৌন জনন পদ্ধতি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। স্যার প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দাকে কেন প্রভেদক ভেদ্য পর্দা বলা হয়? কোষের ওপরে যে পর্দা থাকে, কোষের ওপরে রয়েছে পর্দা, তাকে আমরা বলি কোষ পর্দা। এই কোষ পর্দাকে আমরা প্রভেদক ভেদ্য পর্দা কেন বলছি? স্যার এটি সমস্ত পদার্থকে প্রবেশ করতে বাধা দেয় না। সমস্ত পদার্থকে প্রবেশ করতে যদি বাধা দেয়, তাহলে আমাদের খাদ্যদ্রব্য পৌঁছবে কি করে? অক্সিজেন কোষের ভেতরে পৌঁছবে কি করে? তাহলে এটা আমার হবে না। এটি অপ্রয়োজনীয় পদার্থকে দ্রবীভূত করে। অপ্রয়োজনীয়, যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে দ্রবীভূত করলে কি লাভ হবে তার? তাহলে এটা আমার হবে না স্যার। এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু পদার্থকে যাতায়াত করতে পারে, একদম নির্দিষ্ট কিছু পদার্থকে যাতায়াত করতে সাহায্য করে। খাদ্যদ্রব্য, অক্সিজেন, উৎসেচক, এই সমস্ত জিনিসপত্র কোষের মধ্যে যেতে পারে, কোষ থেকে বেরোতে পারে। তাই বলেছে এখানে নির্দিষ্ট কিছু পদার্থকে কোষে যাতায়াত করতে সাহায্য করে। তাহলে এটা আমার ঠিক উত্তর। ডিটা একবার পড়ে নাও। এটি সমস্ত পদার্থকে অবাধে যাতায়াত করতে দেয় না, সমস্ত পদার্থকে দেবে না, সমস্ত পদার্থ যেতে পারবে না। অপশন ডি ভুল। নেক্সট কোশ্চেন চলে এসো। এই যে কোষ রয়েছে, প্রাণী কোষের চিত্র, এর বাইরে যে পর্দা তাকে আমরা কোষ পর্দা বলি। এই কোষ পর্দা উদ্ভিদ কোষেও পাওয়া যায়, প্রাণী কোষেও পাওয়া যায়। তাহলে কোষ পর্দা উদ্ভিদ কোষে, প্রাণী কোষে বা যে কোনো ব্যাকটেরিয়ার কোষে, অণুজীবদের কোষের মধ্যে কোষ পর্দা পাওয়া যাবে। কিন্তু কোষ প্রাচীর যদি বলে, মনে রাখবে কোষ প্রাচীর যদি বলে, তাহলে এই কোষ প্রাচীর কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যাবে। প্রাণী কোষের মধ্যে কিন্তু কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যাবে, কিছু ব্যাকটেরিয়ার কোষের মধ্যে পাওয়া যাবে কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যাবে, কিছু ব্যাকটেরিয়ার কোষের মধ্যে পাওয়া যাবে, আর কোষ পর্দা সবার মধ্যে পাওয়া যাবে, সবার মধ্যে। ঠিক আছে? তাহলে এখান থেকে পেয়ে গেলাম কোষ প্রাচীর, কোষ পর্দা। বাদ বাকিগুলো অন্য কোশ্চেনের মধ্যে বলছি কনসেপ্ট। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের বিক্রিয়ায় নিচের কোন পর্যবেক্ষণটি সঠিক? এই টাইপের বিক্রিয়া পরীক্ষায় কিন্তু আসছে, মন থেকে আনা প্রশ্ন নয়, পরীক্ষায় আসা প্রশ্ন। দেখে নাও আরবি গ্রুপ ডি 5/12/2025 কোশ্চেন ঘেটে দেখে নেবে। এই কোশ্চেন দিয়েছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের বিক্রিয়া। দেখো একবার ভালো করে নাও বুঝে, নাহলে পরে পাবে না আমাকে আর খুঁজে। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, যার নাম HCl, আর এখানে বলেছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হচ্ছে Na, হাইড্রোজেন হচ্ছে H, কার্বনেট হচ্ছে CO3, NaHCO3। স্যার এর নাম সোডিয়াম বাইকার্বনেট নয়? একদম, এর নাম সোডিয়াম বাইকার্বনেট, এর নামই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এর নামই খাবার সোডা, এর নামই হচ্ছে খাবার সোডা। মনে রাখবে। তাহলে এর সঙ্গে যখন আমরা বিক্রিয়া করাবো HCl এবং NaHCO3, তখন কি ঘটবে ভালো করে দেখবে। CO3 এটা। এবার দেখো H, এখানে দেখো H রয়েছে, Cl রয়েছে, এখানে Na আছে, H আছে, CO3 আছে। বুঝবে কি করছি আমরা? ট্রিক্সের মাধ্যমে মনে রাখবে। এখানে N এর সঙ্গে এখানে Cl যুক্ত করে দাও। স্যার Na আর Cl মিলে NaCl তৈরি হবে। NaCl মানে লবণ তৈরি হলো, একটা খাদ্য লবণ নাম, এর নাম হচ্ছে খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড। এবং এখানে দেখো CO3 আছে, CO3 থেকে এক কাজ করো, বলো একটা ও বাদ দাও, CO2 নাও। CO2 নিয়ে নিলে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, তাহলে এখানে CO2 নিয়ে নিলাম, একটা অক্সিজেন পড়ে রইলো। তাহলে এখানে একটা অক্সিজেন পড়ে আছে, এখানে একটা H পড়ে আছে, আর দেখো এখানে একটা H পড়ে আছে। তাহলে এই H আর এই যুক্ত করে H2 করলাম, আর এখান থেকে O একটা রয়েছে, ও নিয়ে নিলাম, তাহলে জল উৎপন্ন হয়ে গেল। তাহলে এখানে NaCl মানে লবণ তৈরি হলো, কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, জল তৈরি হলো। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন দেয় যে কোনো বাইকার্বনেট লবণের সঙ্গে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া করাই, তাহলে কার্বন ডাই অক্সাইড, জল এবং লবণ তৈরি হবে। তাহলে কোশ্চেনের অপশনে কি দিয়েছে? শব্দ সহ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। স্যার নাইট্রোজেন ডাইঅক্সাইডের বাদামি ধোঁয়া উৎপন্ন হবে না, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন কোথায় হচ্ছে? স্যার শুধু লবণ আর জল উৎপন্ন হবে, লবণ আর জল উৎপন্ন হচ্ছে শুধু, এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নেই, হবে না। তাহলে এটি দ্রুত বর্ণহীন গ্যাস নির্গত করবে, যা চুনের জলকে ঘোলাটে করে দেবে। একদম ঠিক বলেছে, তার কারণ চুন জলকে ঘোলা করতে পারে একমাত্র কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড চুন জলকে ঘোলা করে দেবে। বোঝা গেল? কার্বন ডাইঅক্সাইড কি করবে? চুন জলকে ঘোলা করে দেবে। স্যার চুন জলের সংকেত কি? CaOH গ্রুপ 2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। বলেছে ধাতব কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন যে গ্যাসটি চুন জলকে ঘোলা করে তার নাম কি? দেখো সেম টাইপের কোশ্চেন। এখানে কি বলেছে? ধাতব কার্বনেট। ধাতব কার্বনেট মানে কি? স্যার ধাতব কার্বনেট মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট। তাহলে Na2CO3 হচ্ছে সোডিয়াম কার্বনেট, বা NaHCO3 হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট।
তাহলে সোডিয়াম কার্বনেট বলুক, সোডিয়াম বাইকার্বনেট বলুক, তাদের সঙ্গে যখন বিক্রিয়া হবে, ধাতু যে কোনো অ্যাসিডের বিক্রিয়া হবে, তখন কি উৎপন্ন করবে? লবণ উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড উত্তর হয়ে যাচ্ছে আমার। তাহলে মনে রাখবে, যে কোনো ধাতব কার্বনেট বা যে কোনো ধাতব বাইকার্বনেটের সঙ্গে যদি অ্যাসিডের বিক্রিয়া হয়, তাহলে পরে লবণ উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে নিচের দেওয়া বিবৃতি এবং কারণগুলো পড়ো, কোনটা ঠিক কোনটা ভুল বলো। বলেছে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে বেছে নিয়েছিলেন। সবাই জানি আমরা মেন্ডেল মটর গাছকে বেছে নিয়েছিলেন, পরীক্ষা করেছিলেন, কারণ সেগুলি সহজে চাষ করা যায় এবং স্পষ্ট বিপরীত বৈশিষ্ট্য পাওয়া যায়। একদম ঠিক বলেছে, মেন্ডেল যে মটর গাছকে বেছে নিয়েছিলেন এবং স্পষ্ট বিপরীত বৈশিষ্ট্যগুলো পাওয়া যাচ্ছিল বলে, সহজে চাষ করা যাচ্ছিল বলে, তাহলে এটা আমার ঠিক আছে, অপশন এ ঠিক আছে। স্যার কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল? 7 জোড়া, এটা তোমরা মনে রাখবে, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে তিনি নিয়েছিলেন। এবার দেখি আমরা পরেরটা কি বলেছে। বলেছে মটর গাছ অযৌন জনন করে। মটর গাছ নাকি অযৌন জনন করে, যা মেন্ডেলকে সহজে ক্রস নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছিল। মটর গাছ কি অযৌন জনন করে? না, মটর গাছ যৌন জনন করে। মটর গাছ যৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করছে। ক্লিয়ার? তাহলে এটা আমার ভুল বলেছে। তাহলে অপশন এখানে এ এবং আর উভয় সত্য হবে না। অপশন বি বলেছে এ আর উভয় সত্য হবে না। এ সত্য আর মিথ্যে, অপশন সি এ সত্য আর মিথ্যে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। সাসপেনশন দ্রবণ থেকে আলাদা, তার কারণ কি? সাসপেনশনকে আমরা দ্রবণ বলবো না। স্যার সাসপেনশন মানে কি? আমরা তো সাসপেন্স শুনেছি, সাসপেনশন শুনিনি। সাসপেনশন মানে হচ্ছে প্রলম্বন। প্রলম্বন তোমাকে একটুখানি দেখাই, দেখো প্রলম্বনে কি হয়। দেখো 3 রকম দ্রবণ হয়, একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে কলয়েডীয় দ্রবণ, একটা হচ্ছে তোমার প্রলম্বন, যাকে আমরা সাসপেনশন বলছি। তাহলে এই প্রকৃত দ্রবণের মধ্যে কি হয় না, দ্রাবের কণাগুলো পুরোপুরি গুলে যায়, যেমন চিনি জলের মধ্যে গুলে যাচ্ছে, নুন জলের মধ্যে গুলে যাচ্ছে, প্রকৃত দ্রবণ। কলয়েডীয় দ্রবণে কি হয় না, দ্রাবের কণাগুলো পুরোপুরি গলে না, এর মধ্যে ইতস্ততভাবে ঘুরে বেড়ায়, আবার থিতিয়েও পড়ে না, আবার থিতিয়েও পড়ে না। যেমন দুধ, যেমন রক্ত, যেমন ভাতের ফ্যান, এর ভিতরে ঘুরছে কিন্তু কখনো থিতিয়ে পড়ছে না কণাগুলো। আর সাসপেনশন মানে কলয়েডীয় দ্রবণ, যেমন কাদা গোলা জল, যেমন বালি গোলা জল, যেমন চুন গোলা জল, তাহলে এগুলো কি হবে, নিচে আস্তে আস্তে থিতিয়ে পড়বে, নিচে আস্তে আস্তে কি হবে, থিতিয়ে পড়বে। তাহলে এটা হচ্ছে আমাদের সাসপেনশন, যেমন স্যান্ড ইন ওয়াটার লেখা আছে, বালি জল। ক্লিয়ার? নেক্সট চলে এসো। তাহলে এখানে অপশন কি বলেছে, এদের দ্রাব সম্পূর্ণ দ্রবীভূত থাকে না, এদের কণাগুলো থিতিয়ে পড়ে না। কে বলেছে থিতিয়ে পড়ে না? থিতিয়ে পড়ে। এদের খালি চোখে দেখা যায়, একদম দেখা যায়, বালির কণাগুলোকে তুমি খালি চোখে দেখতে পারবে। এরা স্বচ্ছ হয়? স্বচ্ছ হয় না। যদি পরীক্ষায় দেয় এই প্রলম্বন বা সাসপেনশনে দ্রাবের কণার ব্যাস কত, তাহলে মনে রাখবে 10⁻⁵ সেন্টিমিটার, এর বেশি হবে, এর বেশি হবে। ক্লিয়ার? মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেয়া আছে যদি একটি পরিবাহীতে বিদ্যুতের প্রবাহের অভিমুখ উল্টে দাও, বিদ্যুতের অভিমুখকে, কারেন্টের অভিমুখকে উল্টে দাও, তাহলে চুম্বকের প্রবাহের অভিমুখ কি হবে? তোমরা জানো যেখান দিয়ে তড়িৎ যায় তার চারপাশে একটা চুম্বক তৈরি হয়ে যায়, আমরা কি বলি? আমরা একে চুম্বক ক্ষেত্র বলি। এই তাহলে যখন আমরা বুড়ো আঙুলের নিয়ম জানি, যদি কারেন্ট যায় এদিকে, তাহলে এই দিকে এই অনুযায়ী আমাদের বাদবাকি যে 4টে আঙুল আছে সেই দিকে কি হবে, চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আর উল্টো দিকে যদি তড়িৎ এদিকে যায়, তাহলে চুম্বক ক্ষেত্র দেখো উল্টো দিকে তৈরি হচ্ছে। তাহলে তড়িতের প্রবাহের অভিমুখ যদি উল্টে দাও, তাহলে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে? উল্টে যাবে, উল্টে যাবে, সালা উল্টে যাবে, পাল্টে যাবে। অপশন এ হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নিচের কোন পর্যবেক্ষণটি রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা সম্ভব হয়নি? রাদারফোর্ড বাবু একটা পরমাণু মডেল দিয়েছিলেন, কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আলফা কণা বলে একটা পরীক্ষা করেছিলেন, আলফা কণা পরীক্ষা করেছিলেন, আলফা রশ্মিকে পাঠাচ্ছিলেন, সোনার পাত, পাতলা সোনার পাতের ভেতর দিয়ে আলফা রশ্মিকে পাঠালেন। তিনি দেখলেন সমস্ত আলফা রশ্মি বেরিয়ে চলে যাচ্ছে, মাঝখানের একটা ছোট্ট জায়গা আছে, সেখান দিয়ে আলফা রশ্মি গিয়ে ফিরে আসছে। তিনি ভাবলেন যে মাঝখানের জায়গাটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস এবং সেটা ক্ষুদ্র জায়গা, তার মধ্যে পরমাণুর ভর কেন্দ্রীভূত আছে, বাদবাকি সমস্ত জায়গা ফাঁকা। বাদবাকি সমস্ত জায়গা কি বাবা? ফাঁকা। বুঝলে কাকা? বাদবাকি সমস্ত জায়গা ফাঁকা। তিনি এইভাবে দেখলেন ইলেকট্রনগুলো বাদবাকি কি করছে না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই বৃত্তাকার পথে ঘুরছে, ঘুরছে, বোবো করে ঘুরছে। আর নিউক্লিয়াস ভেতরে খুব ছোট্ট জায়গায় প্রোটন এবং নিউট্রন নিয়ে তৈরি হয়েছে। এবার কোশ্চেনের মধ্যে আসো। স্যার ত্বরান্বিত ইলেকট্রন থাকা সত্ত্বেও পরমাণুর স্থায়িত্ব, বলেছে আলফা কণার বড় কোণে বিচ্যুতি, একদম আলফা কণাগুলো পাঠাচ্ছিল, বড় কোণ করে চলে যাচ্ছিল। বলেছে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের বন্টন, নিউক্লিয়াসের চারপাশে কি রয়েছে, ইলেকট্রন ঘুরছে বললাম, ঠিক বলেছে। বলেছে পরমাণুর মধ্যে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত হচ্ছে, তার কারণ নিউক্লিয়াসের ভেতর কি বললাম, প্রোটন আছে, নিউট্রন আছে, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত কণা, নিউট্রন নিস্তরিত কণা। তাহলে
নিউক্লিয়াসের চার্জ কি হচ্ছে, ধনাত্মক হচ্ছে, কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রন ঘুরছে, তাই বাইরের কক্ষে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, তাই বাইরের কক্ষের গুলোর ইলেকট্রন মহলের চার্জ নেগেটিভ হয়। কিন্তু অপশন এ দেখো, ত্বরান্বিত ইলেকট্রন থাকা সত্ত্বেও পরমাণু স্থায়িত্ব, পরমাণুর ভেতরে ইলেকট্রন তো ঘুরছে, যদি ইলেকট্রন ঘুরতে থাকে, তুমি যদি কারোর চারপাশে ঘুরতে থাকো, বাবা বাবা করে সারাদিন ঘুরতে থাকো, তাহলে তোমার তো এনার্জি নষ্ট হবে, পড়াশোনা হবে না, তাই তো? তাহলে পরে তোমার এনার্জি নষ্ট হবে, তাহলে সে তো একসময় থিতিয়ে পড়বে, হ্যাঁ আমি আর পাচ্ছি না, আর পারবো না, ঘুরতে পারবো না। তাহলে ইলেকট্রন যদি ঘুরেই যায়, তাহলে সেই পরমাণুটা স্থায়িত্ব হচ্ছে কি করে? ও তো একসময় থিতিয়ে পড়ার কথা, কিন্তু থিতিয়ে পড়ছে না কেন? তাহলে এটাই হচ্ছে তোমার ব্যাখ্যা করতে পারেননি, এটাই ব্যাখ্যা করতে পারেননি। বোর বাবু আবার একটা মডেল দিয়েছিলেন, তিনি এটা ব্যাখ্যা করেছিলেন। নেক্সট চলে এসো পরের কোশ্চেনে। যদি একটি তরঙ্গের গতিবেগ 300 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এখানে তরঙ্গের গতিবেগ বলে দিয়েছে 300 মিটার পার সেকেন্ড, তরঙ্গ দৈর্ঘ্য যদি এখানে 0.75 মিটার হয়, তরঙ্গের কম্পাঙ্ক কত হবে জানতে চেয়েছে। তাহলে একটা ফর্মুলা আছে যে v ইকুয়াল টু n ল্যামডা, v ইকুয়াল টু n ল্যামডা। স্যার v মানে কি? তরঙ্গের বেগ, তরঙ্গের বেগকে আমরা v বলি, স্যার তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা বলি, এবং কম্পাঙ্ককে আমরা n নাম দেই। যদি আমরা মান বসিয়ে দিই, খোলা রাখো কান, বসিয়ে দাও মান, যদি মান বসিয়ে দিই উত্তর আমরা জলের দরে ফলের রস করে দেবো। ভি ইকুয়াল টু এন ল্যামডা, ভি মানে তরঙ্গের বেগ, এন মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, মনে রাখবে। ভি ইকুয়াল টু এন ল্যামডা ফর্মুলা মনে রাখবে, পরীক্ষায় কোশ্চেন একটা আসবে। তাহলে ভি এর মান 300 স্যার, এসআইতে আছে সবগুলো, এন এর মান জানি না, ল্যামডার মান 0.75 বসিয়ে দাও, 0.75 ক্যালকুলেশন করে বলবে কত আসছে। এন ইকুয়াল টু কত হবে, বাই হয়ে যাবে 300 বাই, লিখে দাও ভাই 0.75, পয়েন্ট দাও তুলে, এখানে উপরে হয়ে যাবে পয়েন্টের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, বসিয়ে দাও, কাটাকুটি করো, কাটাকুটি করে বলবে, কমেন্ট বক্সে আমাকে বলবে এর উত্তর কত আসছে, কমেন্ট বক্সে আমাকে বলবে এর উত্তর কত আসছে। পরীক্ষা আসবে, যারা পারবে তারা মুচকি মুচকি হাসবে, পরীক্ষায় আসবে মুচকি মুচকি হাসবে, আর যারা পারবে না তারা ছাড়বে, আর বা ভুলভাল উত্তর দিয়ে চলে আসবে, নেগেটিভ অ্যান্সার চলে যাবে। দেখো ভাই, পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। এখনো ভাবছো যে স্যার আমরা এগুলো পড়বো কি পড়বো না, আমার শিফটে তো কোশ্চেন আসবে না, কিন্তু আসবে। পরীক্ষার হলে গিয়ে তখন তুমি ঘাবড়ে যাবে, তখন তুমি উল্টোপাল্টা উত্তর দিয়ে চলে আসবে, সিলেকশন থেকে ছিটকে পড়ে যাবে। তাই প্র্যাকটিস করতে হবে, বারবার খাটতে হবে, খাটো নালে হাঁটো, তাহলে পড়তে হবে, না পড়লে তোমাকে ছেলেপুলেরা হটিয়ে দেবে। বাদ বাকি সবাই পড়ছে, চাবুক ভাবে পড়ছে। নেক্সট কোশ্চেন, স্যার একটি বৈদ্যুতিক বাল্বের রেটিং দেওয়া আছে 100 ওয়াট, 100 ওয়াট মানে কি স্যার? ক্ষমতা দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, আর কি দেওয়া আছে? 220 ভোল্ট মানে ভোল্ট দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। কি বার করতে বলেছে? তড়িৎ প্রবাহ কত হবে? স্যার আই এর মান বার করতে বলেছে, আই এর মান। স্যার আমরা ফর্মুলা জানি না, পি ইকুয়ালস টু ভিআই, একদম জানি, পি ইকুয়ালস টু ভিআই, বসিয়ে দাও ভাই, পি ইকুয়ালস টু ভিআই। তাহলে পি এর মান আছে 100, ভালো করে দেখছো, ভি এর মান আছে 220, ইন্টু দেওয়া আছে আই। তাহলে নিচে নিয়ে চলে এসো এটাকে, তাহলে 100, আচ্ছা 110 ছিল, এটা 110 করে দাও, 110 বাই 220 করলে এখানে আই পেয়ে গেলে, কাটো 0 0 কাটো, 11 × 11, 11 × 2 = 22, আই এর মান পাচ্ছ হাফ। স্যার হাফ মানে কি? হাফ মানে 0.5, হাফ মানে আসছে 0.5 অ্যাম্পিয়ার। জলের দরে ফলের রস, জলের দরে ফলের রস, পি ইকুয়ালস টু ভিআই। আরেকটা ফর্মুলা পড়ে রাখবে, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আরেকটা ফর্মুলা পড়ে রাখবে, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। পি এর তিনটে ফর্মুলা, পি ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। আরেকটা ফর্মুলা পড়ে রাখবে, ভি ইকুয়ালস টু আই আর, ওহমের সূত্র। এই সমস্ত ফর্মুলা দিয়ে পরীক্ষায় অঙ্ক আসবে। নেক্সট কোশ্চেন বলেছে, যদি একটি বস্তু 10 সেকেন্ডে বিন্দু এ থেকে বিন্দু বিতে মানে 50 মিটার পূর্বে গেল, আবার বিন্দু এতে ফিরে আসলো, তবে তার গড় বেগ কত হবে? গড় বেগ মানে এ পয়েন্ট থেকে, বলেছিলাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, পূর্ব দিকে 50 কিলোমিটার, এদিক থেকে দিকে গেল 50 মিটার গেল, আবার এখান থেকে ফিরে এলো, তাহলে তার প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান একই হচ্ছে, তার মানে তার স্মরণ কত হচ্ছে? 0 হচ্ছে। তুমি বাড়ি থেকে স্কুলে গেলে, স্কুল থেকে বাড়িতে এলে, তোমার স্মরণ 0। আর বেগ মানে স্মরণ বাই সময়, সময় যাই লাগুক না কেন, স্মরণ তো 0 হচ্ছে, তাহলে 0কে কিছু দিয়ে ভাগ করলে 0 আসবে। তাহলে বেগ কি হবে? স্যার বেগ হচ্ছে 0 হয়ে যাবে। অপশন ডি আমার সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট চলে এসো, পরের প্রশ্ন কি বলেছে? দুটি কার্বন পরমাণু এবং একটি হাইড্রক্সিল মানে OH মূলক বিশিষ্ট জৈব যৌগের IUPAC নাম কি হবে? তাহলে 2 কার্বন বিশিষ্ট OH মূলক আছে, কার মধ্যে আছে স্যার? কার মধ্যে আছে? আছে হচ্ছে ইথানলের মধ্যে। ইথানলকে আমরা বলি ইথাইল অ্যালকোহল, ডাকনাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর ভালো নাম হচ্ছে ইথানল, বা IUPAC নাম হচ্ছে ইথানল। স্যার এর সংকেত কি হয়? এর সংকেত হচ্ছে C2H5OH,
C2H5OH হচ্ছে ইথানলের সংকেত পড়ে রাখবে, এবং OH গ্রুপ থাকলে তখন কি হয়ে যায়, অ্যালকোহল হয়ে যায়। যেমন এখানে দেওয়া আছে মিথানল, যদি মিথানল হতো, ন্যাল না মিথানল, মিথানল আবার আলাদা, অন্য ক্লাসে বলবো। মিথানল কি হবে না CH3OH, এক কার্বন যুক্ত অ্যালকোহল। যদি বলতো প্রোপানল বা প্রোপানোইক অ্যাসিড, এটা মিথানল, বা আমরা বলবো মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল, তখন কি হতো, তখন হতো এখানে C3H7OH। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। বলেছে নিচের কোন সমীকরণটি লেন্সের সূত্র প্রকাশ করছে? লেন্সের সূত্র কি হয় স্যার? লেন্সের সূত্র হয় 1/v - 1/u = 1/f, লেন্সের সূত্র। আর এটাই প্লাসে হয়ে যায় দর্পণের ক্ষেত্রে। যদি বলে দর্পণের সূত্র কি হবে, দর্পণের সূত্র মনে রাখবে 1/v + 1/u = 1/f। এখানে হলো নর্মাল ফর্মুলা। এবার এর মধ্যে ভি এর মান আর ইউ এর মান যখন বসাবে, এফ এর মান যখন বসাবে, তখন ভি, ইউ এবং এফ এর মানও পজিটিভ বা নেগেটিভে হয়। তখন আমি সেই পজিটিভ নেগেটিভের নিয়ম কিভাবে হয় ক্লাসের মধ্যে করিয়েছি, কোর্সের ভেতরে ডিটেলসে করানো আছে। নেক্সট বলেছে আণবিক ভর সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? আণবিক ভর সম্পর্কে কোনটা সঠিক? কোনো পদার্থের আণবিক ভর হলো ওই অণুর সমস্ত পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টি। একদম ঠিক বলেছে। যেমন অক্সিজেন অণুর মধ্যে এর পারমাণবিক ভর কত আছে? একটা অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম। 16 গ্রাম, যারা ক্লাস করেছে তারা জানে। তাহলে এই অক্সিজেন অণুর ভর হচ্ছে দুখানা অক্সিজেন পরমাণুর ভরের সমষ্টি, মানে 16 + 16, তাহলে হচ্ছে 32 গ্রাম। তার মানে ঠিক বলেছে। বলেছে একে অণুর আপেক্ষিক ভরও বলা হয়, একদম বলা হয় একে একটা অণুর আপেক্ষিক ভরও বলা হয়। একে স্যার ইউ দিয়ে প্রকাশ করা হয়, অনেক সময় গ্রাম দিয়ে প্রকাশ করা হয়, অনেক সময় ইউ দিয়ে প্রকাশ করা হয়, এটাও ঠিক বলেছে। তাহলে অপশান 1, 2, 3 তিনটেই আমার সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন। স্যার কায়িক পরিশ্রম বা ভারী ব্যায়ামের পর পেশিতে টান ধরে কেন? যখন তুমি কায়িক পরিশ্রম করবে দেখবে তোমার পেশিতে টান ধরছে, দেখবে গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, গা হাত পাটা ব্যথা হচ্ছে, ব্যথা হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ যখন তুমি কায়িক পরিশ্রম করো তখন তোমার শরীরের প্রত্যেকটা জায়গায় অক্সিজেন ঠিকভাবে পৌঁছতে পারে না, অক্সিজেন পৌঁছতে পারে না, তোমার শক্তির প্রয়োজন হয়, সেখানে সবাত শোষণ না হয়ে অবাত শোষণ ঘটে যায়, অক্সিজেন ছাড়াই শোষণ ঘটে যায়, এবং এই অবাত শোষণের ফলে কি হয়, অবাত শোষণের ফলে একটা অ্যাসিড তৈরি হয় যাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড। তখন এই অবাত শোষণের মধ্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায় বা ল্যাকটিক অ্যাসিড সন্ধান ঘটে যায়। এই ল্যাকটিক অ্যাসিড সন্ধান থাকার কারণে, জমা হওয়ার কারণে আমাদের পেশিতে বা গাঁটে গাঁটে ব্যথা হয়। যখন তুমি রেস্ট নেবে, অক্সিজেন পৌঁছে যাবে, তখন আবার সেখানে সবাত শোষণ হবে, ল্যাকটিক অ্যাসিড আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, স্যার উদ্ভিদের দেহে ভাজক কলার অবস্থান সম্পর্কে বলো। ভাজক কলা কোথায় অবস্থান করছে? দেখো উদ্ভিদের কলা প্রধানত দুই প্রকারের হয়, কাঁঠালি মর্তমান নয়। উদ্ভিদের দেহে অনেকগুলো কোষ একসঙ্গে মিলে কি তৈরি করে? কলা তৈরি করে। তাহলে এই কলা দুরকম হয়, ভাজক কলা, স্থায়ী কলা। এই ভাজক কলা, স্থায়ী কলা, এই স্থায়ী কলা বা দুরকম হয়, সরল, জটিল। আগের কোশ্চেনে বলেছিলাম সরল স্থায়ী কলা 3 রকম হয়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল স্থায়ী কলা দুরকম হয়, জাইলেম, ফ্লোয়েম। তাহলে এই যে বলেছে ভাজক কলা, এই ভাজক কলা থেকে আবার কি করছে? স্থায়ী কলা উৎপন্ন হচ্ছে। তাহলে সেই স্থায়ী কলা থেকে কি তৈরি হচ্ছে? জটিল স্থায়ী কলা, সরল স্থায়ী কলা এরকম তৈরি হচ্ছে। তাহলে এই ভাজক কলা কোথায় অবস্থান করছে? ভাজক কলা হচ্ছে পাতার অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে, পাতার অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে, মূলের অগ্রভাগে, এখানে ভাজক কলা অবস্থান করছে। ভাজক কলা উদ্ভিদকে বৃদ্ধি করতে সাহায্য করছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, স্যার 1000 কেজি ভরের একটি গাড়ি 10 মিটার/সেকেন্ড বেগে চলার পর 5 সেকেন্ডে থামানো হলো, স্যার বলের মান কত? দেখো কি লেখা আছে এখানে, 1000 কেজি, তার মানে এম দেওয়া আছে, বস্তুর ভর আমরা কি বলি? এম বলি। স্যার একটি গাড়ি 10 মিটার/সেকেন্ড বেগে চলছে, তার মানে ভি দেওয়া আছে এখানে, 10 মিটার/সেকেন্ড বেগে চলছে। তারপরে ব্রেক কষে 5 সেকেন্ডে টাইম দেওয়া আছে, থামানো হলো, স্যার লাস্টে গিয়ে থেমে যাচ্ছে, ভি এর মান 0 হচ্ছে, লাস্টে বেগ 0। তাহলে বলের মান কত? স্যার বল হচ্ছে এফ, এফ ইকুয়ালস টু স্যার এম এ, এফ ইকুয়ালস টু এম এ। স্যার এম এর মান তো জানি, যা পড়েছে বাজার লিখে দাও হাজার। স্যার এর মান কি হবে? এর মান বার করতে হবে। স্যার এর মান বার করতে গেলে ভি ইকুয়াল টু ইউ প্লাস দেবো না মাইনাস দেবো, ইউ মাইনাস এটি, কারণ এখানে কি হচ্ছে? এখানে বেগ কমছে, তাই জন্য ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। স্যার ভি এর মান কত? ভি এর মান স্যার 0। ইউ এর মান কত? ইউ এর মান স্যার 10, ইউ এর মান 10 দেওয়া আছে এখানে। স্যার মাইনাস এ, টি এর মান কত? স্যার 5 দেওয়া আছে। এবার তুমি নিয়ে চলে এসো a ইন্টু 5 কে পাশে, তাহলে a ইন্টু 5 চলে এলো ইকুয়াল টু 10। স্যার এর মান কত? 10/5, 10/5 কে কাটো, 2 চলে আসবে, তাহলে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার এর মান পেয়ে গেলাম।
যে আমি এর মান পেয়ে গেলাম, এখানে বসিয়ে দেবো। স্যার 2 বসিয়ে দিই, তাহলে 1000কে 2 দিয়ে গুণ করলে 2000। এসআইতে কি হবে একক? এসআইতে একক হবে, এখানে কেজি দেওয়া আছে, আর এখানে পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারের নামই হচ্ছে নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই হচ্ছে নিউটন। তাহলে 2000 নিউটন আমার সঠিক উত্তর, অপশন নাম্বার সি। এই টাইপের প্রশ্ন, এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। যদি পারো তাহলে হাসবে, যদি না পারো তাহলে ফাঁসবে। নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি 22 কেজি ভরের একটি পাথরকে 4 মিটার উচ্চতায় তুললেন, কৃতকার্যের পরিমাণ কত? দেখো কি দেওয়া আছে, 22 কেজি ভর মানে এম দেওয়া আছে স্যার, 4 মিটার উচ্চতায় তুললেন মানে এইচ দেওয়া আছে স্যার। স্যার কৃতকার্যের মান কত? জি এর মান দেওয়া আছে। আমরা জানি স্থিতি শক্তির ফর্মুলা, স্থিতি শক্তিটা এখানে কার্য আকারে রূপান্তরিত হবে। তার মধ্যে যে স্থিতি শক্তি আছে সেটাই কার্য আকারে রূপান্তরিত হবে। অনেক সময় দেখবো আমরা যে গতি শক্তিটা কার্য আকারে রূপান্তরিত হচ্ছে, অনেক সময় কার্য মানে বল ইন্টু সরণ, সেই কার্য ইকুয়াল টু তোমাকে বল আর সরণ গুণ করে বার করতে হচ্ছে। অনেক সময় তোমাকে স্থিতি শক্তি বার করতে হচ্ছে, সেটাই কার্য হচ্ছে। অনেক সময় তোমার গতি শক্তি বার করতে হবে, সেটাই কিন্তু কার্য হবে। তাহলে এখানে স্থিতি শক্তিটাই কার্য রূপান্তর হচ্ছে। এম জি এইচ ফর্মুলা দিয়ে দেবে। স্যার এম এর মান কত? স্যার 22। এখানে এই জি এর মান কত? স্যার 10। এখানে এইচ এর মান কত? স্যার 4। তাহলে 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 0, 880 পেয়ে গেলাম। উত্তর হবে জুল। ঠান্ডা ঠান্ডা কুল কুল, উত্তর হবে আমার 880 জুল। ক্লিয়ার? একদম। নেক্সট কোশ্চেন চলে এসো। পরের প্রশ্ন কি বলেছে? বলেছে একটি বায়ুরোধী প্লাস্টিক বোতলকে যখন তুমি বালতি ভর্তি জলের মধ্যে গভীরে ঢোকাবে, তখন একটা ঊর্ধ্বমুখী বল এই নিম্নমুখী চাপকে বাধা দেবে। সে ঊর্ধ্বমুখী বলটার নাম কি? যখন তুমি বলকে দেখবে জলের মধ্যে চাপবে, দেখবে মনে হবে নিচে থেকে একটা বল দিচ্ছে, নিচে থেকে কেউ একজন বাধা দিচ্ছে। তাহলে একটা ঊর্ধ্বমুখী বল উপরের দিকে বল দেবে, সেই বলটাকে আমরা কি বলি? সেই বলটাকে আমরা বলি প্লবতা বল। প্লবতা বল, অপশন নাম্বার বি। যদি প্লবতা বল বেশি হয়, প্লবতা বল ঊর্ধ্বমুখী বল বেশি হয়, তোমার বল কম হয়, তুমি কম বল দিচ্ছ বা বস্তুর ওজন কম রয়েছে, তাহলে পরে ও ভেসে থাকবে। আর যদি দুটো সমান হয়ে যায়, তাহলে ডুবে ডুবে জল খাবে, মানে ডুবে ডুবে ভাসবে। আর যদি বস্তুর ওজন বা তোমার দেওয়া বল বেশি হয়, প্লবতা বলটা কম হয়, তাহলে বস্তু ডুবে যাবে। 3টে কনসেপ্ট পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন। স্যার অধিকাংশ জৈব যৌগ কোন ধরনের বন্ধন দেখা যায়? অধিকাংশ জৈব যৌগের মধ্যে কি ধরনের বন্ধন দেখা যাবে? না স্যার সমযোজী বন্ধন দেখা যাবে, কোভ্যালেন্ট বন্ধন দেখা যাবে। অধিকাংশ জৈব যৌগ বা যে কোনো জৈব যৌগের মধ্যে কার্বন থাকবেই থাকবে, একে আমরা কার্বন ঘটিত যৌগ বলি। এবং কার্বনের যোজ্যতা কত হয়? স্যার 4 হয়, এবং সেই কারণের জন্য সমযোজী বন্ধন তৈরি করে। নেক্সট কোশ্চেন। স্যার অ্যালিফেটিক কার্বন যৌগগুলোতে বন্ধনের প্রকৃতি কি হয়? দেখো অ্যালিফেটিক একটা আছে, অ্যারোমেটিক একটা আছে। অ্যালিফেটিক অ্যারোমেটিক এই দুটোই কিন্তু আমাদের জৈব যৌগের মধ্যে পড়ে। তাহলে জৈব যৌগের দুটো পার্ট, অ্যালিফেটিক একটা, অ্যারোমেটিক একটা। আর জৈব যৌগ মাত্রই কার্বনের যৌগ। তাহলে কার্বনের যৌগ কি হচ্ছে? চতুর্যোজী হচ্ছে, 4টে যোজ্যতা 4 হচ্ছে, বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আছে, তাই এদের মধ্যে সমযোজী বন্ধন আছে। আগেরটাই ডাইরেক্ট বলেছিল যে জৈব যৌগের মধ্যে কোন বন্ধন থাকে? সমযোজী বন্ধন। এবার ঘুরিয়ে বলেছে যে অ্যালিফেটিক যৌগের মধ্যে কিরকম বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে। ক্লিয়ার? তাহলে মনে রাখবে সমযোজী বন্ধন এখানে রয়েছে। নেক্সট কোশ্চেন। দেখো পরের প্রশ্ন কি বলেছে? বলেছে একটি ব্লক 0.25 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটি তলের ওপরে 500 নিউটন বল প্রয়োগ করলো। তাহলে এখানে বলের মান দেওয়া আছে, বল কত দেওয়া আছে? 500 নিউটন। তার মানে এফ এর মান দেওয়া আছে। আর কি দেওয়া আছে? না স্যার ক্ষেত্রফল দেওয়া আছে। স্যার ক্ষেত্রফল কত? 0.25 মিটার স্কোয়ার। তোমাকে বার করতে কি বলেছে? বলেছে ব্লকটি দ্বারা প্রযুক্ত চাপের মান কত হবে। চাপের মান জানতে চেয়েছে। দেখো চাপের ফর্মুলা আমরা জানি বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল স্যার মান বসিয়ে দেবো। তাহলে তোমাকে এখানে ফর্মুলাটা কিন্তু জরুরি, যে প্রযুক্ত চাপ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল হয়, মনে রাখবে। তাহলে এখানে বলের মানটা স্যার 500 হয়ে গেল এবং 0.25 হয়ে গেল আমার নিচে। এবারে আমি পয়েন্ট তুলে দেবো। পয়েন্টটা উঠে গেলে পয়েন্টের জন্য উপরে 1 বসবে, পয়েন্টের পরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য আমার বসে গেল। স্যার এবার কাটাকুটি করতে হবে। 25 দিয়ে তুমি কাটো এটাকে, তাহলে 25 দুগুণে 50, পাশে একটা শূন্য, তাহলে এখানে 20 আর এখানে 100 পড়ে আছে। স্যার গুণ করলে কত হবে? স্যার 2 এর পরে 3টে শূন্য হবে, তার মানে 2000 আসবে। স্যার একক কি হবে? একক হবে এসআই পদ্ধতিতে, বলের একক এখানে নিউটন দেওয়া আছে, এসআইতে এখানে মিটার স্কোয়ার দেওয়া আছে, তার মানে চাপের একক আমার এসআই পদ্ধতিতেই হবে। স্যার চাপের একক কি হয়? নিউটন পার মিটার স্কোয়ার হয়, যাকে আমরা পাস্কাল বলে থাকি। যাকে আমরা কি বলি বাবা? পাস্কাল বলে থাকি। তাহলে উত্তর কি আসছে? 2000 নিউটন পার মিটার স্কোয়ার। অপশন বি আমাদের কিন্তু সঠিক উত্তর। তাহলে এখান থেকে তুমি জানতে পারলে যে চাপ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। এবার এখানে বল আর ক্ষেত্রফল দেওয়া আছে,
হয়তো পরীক্ষায় তোমাকে দিয়ে দিল চাপের মান, তোমাকে দিয়ে দিল বলের মান, বললো ক্ষেত্রফল কত হবে, তুমি বার করতে পারবে না পারবে না? তুমি চাপ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল বসিয়ে দেবে, বসিয়ে দিলে কি আসবে, এখানে চাপের মান বসালে, বলের মান বসালে ক্ষেত্রফলের মানটা রেখে দেবে, এটা তুমি বার করে নেবে। বা তোমাকে দিতে পারে চাপের মান, ক্ষেত্রফলের মান, তোমাকে বলের মানটা বার করতে হতে পারে। নেক্সট কোশ্চেন চলে আসবো। বলেছে গৃহস্থালীর বৈদ্যুতিক সার্কিট সম্পর্কে কোন তথ্যটি ভুল? কোন অপশনটা ভুল দেওয়া আছে? দেখো বলেছে প্রতিটা সরঞ্জামের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট একই হবে। আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক সরঞ্জামগুলো আছে, এই যে টিভি রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে, ফ্রিজ রয়েছে, লাইট রয়েছে, এগুলো প্রত্যেকটা সমান্তরাল সমবায়ে যুক্ত, প্রত্যেকটার মধ্যে ভোল্টেজ সেম। ভোল্টেজ সেম মানে স্যার বিভব পার্থক্য সেম, আর বিভব পার্থক্য সেম মানে সেখানে কিন্তু কারেন্ট সেম হবে না, মানে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু সেম হবে না, আলাদা হবে। তাহলে এখানে প্রথমটাই আমার ভুল বলেছে যে প্রবাহিত কারেন্ট একই হবে, একই হবে না। পরের অপশনগুলো একবার দেখে নাও ঠিক বলেছে কিনা। বলেছে ফিউজ তার সর্বদা লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, একদম ঠিক বলেছে। আমরা যে ফিউজ তার ইউজ করি সার্কিটের ভেতরে, তোমরা দেখবে বৈদ্যুতিক মিটার বাড়িতে রয়েছে, সেই মিটারের পাশে দেখবে ফিউজ তার আছে, সেই ফিউজ তার কিন্তু সব সময় লাইভ তারের সঙ্গে যুক্ত করা থাকে, বা আমরা বলবো এটাকে ফেজের সঙ্গে যুক্ত করা আছে, তার মানে এটা ঠিক আছে। ফিউজ সার্কিটকে অতিরিক্ত কারেন্ট থেকে রক্ষা করে, একদম ঠিক বলেছে। যদি অতিরিক্ত কারেন্ট ফ্লো করে যায় কোনো কারণের জন্য, তাহলে কিন্তু ফিউজ তার কি হয়, কেটে যায়। ফিউজ তার কেটে যায় কখন, যখন অতিরিক্ত কারেন্ট বা তড়িৎ প্রবাহ হয়, এটা আমার ঠিক আছে। অপশন ডি বলেছে সমস্ত সরঞ্জাম সমান্তরাল সমবায়ে যুক্ত। আমি একটু আগেই বললাম যে আমাদের বাড়িঘরের সমস্ত সরঞ্জামগুলো সমান্তরালে যুক্ত, তার মানে অপশন ডিও আমার ঠিক আছে। তাহলে ভুল কোনটা, অপশন এটা, আর অপশন এটাই আমার এখানে ঠিক উত্তর, কারণ ভুলটাই জানতে চেয়েছে। নেক্সট কোশ্চেন চলে আসো। পরের প্রশ্ন বলেছে একজন ছাত্র দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, মানে দূরের জিনিসকে দেখতে পাচ্ছে না, কাছের জিনিসকে দেখতে পাচ্ছে, তাহলে সেই ছাত্রটা কোন রোগে ভুগছে? বলেছে মায়োপিয়া, বলেছে অ্যাস্টিগমেটিজম, বলেছে হাইপারমেট্রোপিয়া, বলেছে প্রেস বায়োপিয়া। দেখো বাবা, যারা দূরের জিনিসকে দেখতে পায় না, কাছের জিনিসকে দেখতে পায়, তাদের জন্য অবতল লেন্স আমরা ইউজ করি, এবং সেই রোগটাকে আমরা বলি মায়োপিয়া রোগ। মায়োপিয়া রোগ আমরা বলে দিই। আমার চোখে যে চশমা লাগানো আছে তার মধ্যেও কিন্তু অবতল লেন্স লাগানো আছে, তার কারণ কি? তার কারণ আমার আমার অবতল লেন্সের পাওয়ার খুব কম, 0.5 -0.5। তাহলে আমি দূরের জিনিসকে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই না, কাছের জিনিসকে দেখতে পাই, তাই আমাকে অবতল লেন্স কিন্তু ডাক্তারবাবু প্রেফার করেছে। মনে রাখবে এই তাহলে মায়োপিয়া রোগে অবতল লেন্স কিন্তু দিয়ে দেওয়া হয়। কোন লেন্স দেওয়া হয়? অবতল লেন্স। পাওয়ার কত হয় দাদা? মাইনাসে হয়। তোমরা দেখবে ডাক্তারবাবুর কাছে যখন যাবে চোখ টেস্ট করাতে গেলে, দেখবে পাওয়ার লিখে দিল, হ্যাঁ মাইনাস বা প্লাসে লিখে দিল, +0.5 -0.5। যদি মাইনাসে থাকে তাহলে ভাববে তোমাকে ডাক্তারবাবু অবতল লেন্স দিয়েছে, তুমি দূরের জিনিসকে দেখতে পাও না, তোমার মায়োপিয়া আছে। আর যদি তুমি কাছের জিনিসকে দেখতে পাও না, কাছের জিনিসকে তুমি দেখতে পাও না, দূরের জিনিসকে দেখতে পাও, তাহলে ডাক্তারবাবু তোমাকে কি দেবে? প্লাস পাওয়ারের চশমা দিয়ে দেবে, এবং তোমার হয়েছে কি বাবা? হাইপারমেট্রোপিয়া। প্লাস পাওয়ারের চশমা দেবে, উত্তল লেন্স তোমাকে কিন্তু দিয়ে দেবে, মনে রাখবে। অনেক বয়স্কদের ক্ষেত্রে দেখবে যে দুটোই পাওয়ার থাকে, প্লাসও দিয়ে দেয় মাইনাসেও দিয়ে দেয়, প্লাসে পাওয়ার থাকে মাইনাসে পাওয়ার থাকে, তার মানে তাকে দুটো লেন্সই একসঙ্গে দিয়ে দেয়। তাদের ক্ষেত্রে আমরা কি বলি? তাদের ক্ষেত্রে আমরা বাইফোকাল লেন্স বলি। বাইফোকাল লেন্স তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে হাত দিয়ে গরম বস্তুকে স্পর্শ করলে মানুষ তাৎক্ষণিকভাবে হাত সরিয়ে নিতে পারে, তার কারণ কি? তুমি যখন গরম জিনিসে হাত দেবে, হুট করে তোমার হাত কিন্তু সঙ্গে সঙ্গে সরে আসবে। তুমি ঠান্ডা জিনিসে হাত দেবে, তুমি অনুভব করে কি করবে? হাতকে সরিয়ে নেবে, তৎক্ষণাৎ হাতকে সরিয়ে নেবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে মানুষের স্নায়ুতন্ত্র। আমাদের একটা স্নায়ুতন্ত্র বলে সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে আমরা বুঝতে পারি যে কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোনটা আমার পক্ষে উপযুক্ত, কোনটা আমার পক্ষে উপযুক্ত নয়। তাই আমরা কি করি? হাত পা এগুলো সরিয়ে ফেলি। তাহলে এটা আমাদের স্নায়ুতন্ত্র উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর কোথায় দেওয়া আছে দেখো। মানুষ অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান না দাদা। মানুষ স্পর্শের উদ্দীপনার প্রতি সংবেদনশীল। মানুষ জীবজগতের শ্রেষ্ঠ প্রাণী হবে না। প্রতিটা জীবন্ত প্রাণী এটি করতে পারে, এরকম কোনো বিষয় নেই যে জীবন্ত মানেই করতে পারবে, হ্যাঁ হাত সরিয়ে নিতে পারবে, এগুলো হবে না। তাহলে মানুষ স্পর্শের উদ্দীপনার প্রতি সংবেদনশীল, এবং এই সংবেদনশীলতা জাগাচ্ছে কে? না স্নায়ুতন্ত্র। পরীক্ষায় যদি দেখে দেওয়া থাকে স্নায়ুতন্ত্র, তাহলেও কিন্তু আমার উত্তর হয়ে যাবে এখানে স্নায়ুতন্ত্রজনিত কাজ হচ্ছে এটা, এবং স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন, সেটাও কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন। দুটি বস্তু ত্বরান্বিত হচ্ছে, দুটো বস্তু কি করছে? চলছে। এবারে একটি বস্তুর ভর দেওয়া আছে 3 কেজি এবং তার ত্বরণ দেওয়া আছে দাদা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর অন্য একটি বস্তু হচ্ছে 5 কেজি, তার ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনটিকে সরাতে আমার বেশি বলের প্রয়োজন হবে? আমরা বলের ফর্মুলা জানি না, F = ma। তো
তো F ইকুয়ালস টু ma ফর্মুলা দিয়ে দিই। প্রথমটার ক্ষেত্রে কত আসবে? প্রথমটার ক্ষেত্রে স্যার 3 কেজি ভর আর ত্বরণ আছে 4 কেজি, তাহলে স্যার 3 4 12 নিউটন আমাকে বল প্রয়োগ করতে হবে প্রথম বস্তুর ক্ষেত্রে। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো এখানে 5 কেজি দেওয়া আছে, তাহলে F ইকুয়ালস টু এখানে 5 কেজি বসিয়ে দিলে, এখানে তুমি 2 বসিয়ে দিলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে 5 দুগুণে 10 নিউটন আসছে। তাহলে দ্বিতীয় বস্তুটার জন্য আমাকে 10 নিউটন বল প্রয়োগ করতে হচ্ছে, আর প্রথম বস্তুটাকে সরাতে আমাকে 12 নিউটন বল প্রয়োগ করতে হচ্ছে। এবার তুমি বলো যে কোন বস্তুটাকে সরাতে আমার বেশি বল প্রয়োজন হবে? স্যার প্রথম বস্তু মানে কত? 3 কেজি ভরের বস্তুকে, তাহলে 3 কেজি ভরের বস্তুকে আমাকে সরাতে বেশি বলের প্রয়োজন হবে। কনসেপ্ট ক্লিয়ার? F ইকুয়ালস টু ma, F ইকুয়ালস টু ma ফর্মুলা দেবে, প্রচুর অঙ্ক কিন্তু F ইকুয়ালস টু ma ফর্মুলা দিয়ে পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন, ধাতু নিষ্কাশনের পদ্ধতি মূলত কার উপরে নির্ভর করে? দেখো আমাদের পরিবেশে বিভিন্ন রকম ধাতু আমরা ব্যবহার করি, লোহা থেকে, তামা থেকে, সোনা থেকে, রূপো থেকে, এগুলো আমরা ইউজ করি, কিন্তু প্রত্যেকটা ধাতু কিন্তু সেম ভাবে সক্রিয় নয়। আর ধাতুগুলোকে আমরা পরিবেশের মধ্যে কিন্তু সবাইকে স্বাধীনভাবে পাই না। কিছু ধাতু আছে যাদেরকে আমরা পরিবেশের মধ্যে পাই, যেমন ভাবে সোনা আছে, রূপা আছে, প্ল্যাটিনাম আছে, এরা কারোর সঙ্গে সহজে রিয়াকশন করে না, তাই এদেরকে আমরা মুক্ত অবস্থায় পেতে পারি। কিন্তু বাদবাকি যে ধাতুগুলো আছে তাদেরকে কিন্তু আমরা স্বাধীনভাবে পেতে পারি না। তোমাকে একটা সিরিজ দেখাচ্ছি, এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণীর সিরিজ। এখান থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে আগেরবার পরীক্ষায়। তাহলে এই যে ধাতুর সক্রিয়তা শ্রেণীর সিরিজ, এখানে নিচের দিকে যে ধাতুগুলো আছে দেখো, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, এই ধাতুগুলো হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ, মানে কম সক্রিয়, মানে অন্য কারোর সঙ্গে সহজে যুক্ত হতে চায় না, একা একা থাকতে চায়, তাই এগুলো দামি ধাতু, এগুলো হচ্ছে দামি ধাতু, এগুলো কম সক্রিয়, তুমি এগুলোকে স্বাধীনভাবে পেতে পারবে। কিন্তু ওপরের দিকে যে ধাতুগুলো আছে সেগুলো হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ, মানে সহজে অন্য কারোর সঙ্গে বিক্রিয়া করে নেবে, এরা স্বাধীনভাবে থাকতেই পারবে না। আবার মাঝখানে যেগুলো রয়েছে এখানে, আয়রন, ক্যাডমিয়াম, কোবাল্ট, এগুলো হচ্ছে মডারেটলি রিঅ্যাক্টিভ, তার মানে মাঝারি ধরনের রিঅ্যাক্টিভ। তাহলে এই ওপরের দিকে যে ধাতুগুলো আছে বা মাঝখানে যে ধাতুগুলো আছে, এরা যৌগ অবস্থায় পরিবেশের মধ্যে কিন্তু থাকে এবং এদেরকে আকরিক আকারে পাওয়া যায়, আকরিক থেকে আমরা ধাতুকে নিষ্কাশন করি। এবার এই নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি আছে, কার্বন বিজারণ পদ্ধতি, শত বিজারণ পদ্ধতি, থার্মিট পদ্ধতি, এগুলো ক্লাসের মধ্যে কোর্সে আমি ডিটেলসে করাই যে কোন ধাতুকে তুমি কি পদ্ধতিতে নিষ্কাশন করবে। আর একটু ডিপলি কোশ্চেন গেলে পরীক্ষা দিয়ে দেবে যে বলো কার্বন বিজারণ পদ্ধতিতে কোন ধাতুকে নিষ্কাশন করা যায় বা কোন ধাতুকে নিষ্কাশন করা যায় না, এরকম কোশ্চেন পরীক্ষায় দিতে পারে। তো চলে এসো আমাদের এই কোশ্চেনের উত্তর কি হবে, আমরা এখানে চলে আসি। কোশ্চেনের উত্তর হয়ে যাচ্ছে ধাতু নিষ্কাশনের পদ্ধতি কার উপরে নির্ভর করে? রঙের উপরে নির্ভর করে? না দাদা। পারমাণবিক সংখ্যার উপরে নির্ভর করে? না দাদা। ভর সংখ্যার উপরে? না দাদা। তাহলে সক্রিয়তা সিরিজের উপরে নির্ভর করছে, মানে সক্রিয়তা শ্রেণীতে কোথায় অবস্থান করছে ধাতুটা তার উপরে কিন্তু নির্ভর করবে সেটা কোন পদ্ধতিতে আমরা নিষ্কাশন করব। ক্লিয়ার? আর ধাতুর আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করা হয়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন বলেছে 150 কেজি ভরের একটা গাড়ি আছে, সে বেটা 36 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছে। এবারে গতি বাড়িয়ে, বললাম চলো আরো জোরে চলো, গতি বাড়িয়ে 72 কিলোমিটার পার আওয়ার করতে কতটা কার্য করতে হয়? তাহলে এখানে দেয়া আছে বস্তুর ভর বা গাড়ির ভর, এটাকে আমরা এম নাম দেব, এম আমরা নাম দিলাম, ঠিক আছে। এবারে এ প্রথমে কত বেগে চলছিল? প্রথমের বেগটা আমি ইউ নাম দিলাম, ইউ বেগ মানে 36 কিলোমিটার পার আওয়ার। এই 36 কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে আনতে চাই, তাহলে আমি কি করব? 36 লিখলাম, ওপরে লিখবো 5, নিচে লিখবো 18, তাহলে হয়ে যাবে আমার মিটার পার সেকেন্ডে কনভার্ট। এবার আমি 18কে কাটবো, 18 দুগুণে স্যার 36, তার মানে 5 দুগুণে 10 পেয়ে যাচ্ছি আমার মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর প্রাথমিক বেগ পেয়ে যাচ্ছি 10 মিটার পার সেকেন্ড, আর বস্তুর ভর হচ্ছে 150 কেজি। তাহলে যদি আমি এখানে বস্তুর প্রাথমিক গতি শক্তি বার করতে চাই, তাহলে গতি শক্তির ফর্মুলা আমরা কি জানি? প্রাথমিক গতি শক্তি, তাহলে গতি শক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার হয়, এখানে ভি এর জায়গায় আমি ইউ ধরেছি, তাহলে হাফ এম ইউ স্কোয়ার লিখে দেবো। স্যার হাফ বসালাম, এম এর মান হচ্ছে কত বাবা? এম এর মান হচ্ছে 150, আর ইউ এর মান হচ্ছে এখানে 10 দেওয়া আছে, যেহেতু ইউ স্কোয়ার আছে তাই আমি 10কে দুবার এখানে গুণ করলাম, 10 ইন্টু 10। এবার স্যার আমি কাটবো, স্যার কি দিয়ে কাটবো? 2 দিয়ে কাটবো। মনে রাখবে এ কাটা সে কাটা না, অনেকে জানে গল্পটা, এ কাটার গল্প জানে। তাহলে 75 হয়ে গেল এখানে, স্যার 75 হলো, আর এখানে 10 10 100, দুটো শূন্য পেয়ে গেলাম, এত হয়ে গেল জুল। মাথা রাখতে হবে কুল, মাথা রাখতে হবে কুল, কারণ গতিশক্তির একক কি হচ্ছে বাবা? 7500 জুল। এবারে চলে এসো, স্যার গতি বাড়িয়ে 72 কিলোমিটার পার আওয়ার করা হলো, গতি বাড়িয়ে দিলে 72 কিলোমিটার পার আওয়ারে চলছে, তখন গতিশক্তি আলাদা হবে। তাহলে এই 72 কিলোমিটার পার আওয়ারকে আমি ভি ধরলাম, এটা ধরলাম আমার অন্তিম বেগ,
শেষে গিয়ে বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। এবারে এই 72 কিলোমিটার পার আওয়ারকে আমি সেম ভাবে 5/18 দিয়ে গুণ করব, তাহলে মিটার পার সেকেন্ডে আসবে। আসবে কি আসবে না? স্যার আসবে স্যার। তাহলে 18 দিয়ে কাটবো, এ কাটা সে কাটা না, 18 দিয়ে কাটো, 4×18 72, স্যার 4×5 20, একদম 4×5 20 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। এবারে আমরা কি করব? আমরা বার করব যে অন্তিম গতিশক্তি কত হবে। তাহলে অন্তিম গতিশক্তির ফর্মুলা এখানে আমি কি দেব? হাফ এম, এখানে ভি ধরেছি, তাহলে ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো বাবা, হাফ বসালে এম এর মান আবার সেম ভাবে বস্তুর ভর 150 কেজি, কারণ বস্তুর ভর তো চেঞ্জ হয় না, গাড়ির ভর চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে এখানে 150ই থাকবে, ইন্টু ভি এর মান 20, ভি স্কোয়ার আছে, 2 বার 20 বসিয়ে দিলাম। তাহলে এখানে তুমি কি করবে? 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো 20, তাহলে কত আসবে এখানে? স্যার 10। ভাই তুই এখানে বস, তাহলে এখানে কাটো, দেখো এখানে কত আসছে? স্যার এখানে 15 আছে, এখানে 2 আছে, 15 দুগুণে হয়ে গেল আমার 30, 15 দুগুণে চলে আসলো 30, পাশে স্যার কটা শূন্য? এখানে একটা, এখানে একটা, দুটো রসগোল্লা, আর এখানে একটা শূন্য আছে, এই রসগোল্লা, তাহলে পেয়ে গেলাম 30,000 জুল। মাথা রাখতে হবে কুল, এখানে আসছে আমার 30,000 জুল। প্রথমে আমার গতিশক্তি হলো 7,500 জুল, পরেরটা হয়ে গেল 30,000 জুল। তাহলে আমি কতটা কার্য করলাম? এখানে কার্য বার করতে হবে। স্যার কার্য কতটা করলাম? এই 36 কিলোমিটার পার আওয়ার থেকে 72 কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে কার্য কত করা হলো? কার্য হয়ে যাবে দুটোর বিয়োগ ফল, তাহলে 30,000 যা পড়েছে বাজার, কি হবে এখানে লিখে? 30,000 থেকে 7,500 বিয়োগ করে দাও, চলে আসবে 22,500। উত্তর আছে অপশন নাম্বার ডি, উত্তর আছে অপশন নাম্বার ডি। চাবুক প্রশ্ন, যারা পারবে তারা সিলেকশন পাবে। এই সমস্ত কোশ্চেন তোমাকে সিলেকশন দেবে, কারণ এগুলোকে অনেকে স্কিপ করে দিয়ে চলে যাবে, অনেকে পারবে না, ভুল করে দিয়ে আন্দাজে ঠিক করে দিয়ে চলে যাবে। তুমি যদি পারো তাহলে তোমাকে সিলেকশন পেতে কেউ রুখতে পারবে না। নেক্সট কোশ্চেন চলে এসো, পরের কোশ্চেন। স্ত্রী জননতন্ত্রের কোন অংশে শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষিক্ত হয়? স্ত্রী জননতন্ত্রের মধ্যে কোন অংশ আছে যেখানে শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে? দেখো বাবা, এটা আমাদের একটা ছবি রয়েছে, যেটা আমাদের স্ত্রী জননতন্ত্রের ছবি। এখানে ডিম্বাণু উৎপন্ন হয় কোথায় না? এই ডিম্বাশয় থেকে, ওভারি থেকে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। দুদিকে দুখানা ওভারি রয়েছে এবং সেখান থেকে ডিম্বাণু উৎপন্ন হয়ে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে চলে যায়। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ডিম্বাণুগুলো চলে যায় এবং এবং শুক্রাণু চলে আসে এখানে। শুক্রাণু আসে, পুরুষদের দেহ থেকে শুক্রাণু এসে এখানে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এসে কি হয়? জাইগোট তৈরি হয়। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হচ্ছে কোথায় না? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। অপশন নাম্বার সি কিন্তু আমার এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়ায় গর্ভকেশরের প্রধান কাজ কি? গর্ভকেশরের প্রধান কাজ কি? আমরা জানি ফুলের মধ্যে 4টে স্তবক থাকে, বৃতি একটা, দলমণ্ডল একটা, পুনকেশর চক্র একটা, গর্ভকেশর চক্র একটা। তো সেই গর্ভকেশর চক্র হচ্ছে কি কাজ করছে? বলছে পরাগ গ্রহণ করে এবং নিষেকের জন্য ডিম্বাণু ধারণ করে। অপশন বি বলছে পুষ্টি দিয়ে ফুলকে সাহায্য করে। অপশন সি বলছে পরাগ রেণু তৈরি করে। অপশন ডি বলছে রঙিন পাপড়ি দিয়ে পতঙ্গকে আকর্ষণ করে। দেখো বাবা, আমি তোমাকে এক এক করে বলি। রঙিন পাপড়ি হচ্ছে দলমণ্ডলের আছে, সে হচ্ছে বিভিন্ন পতঙ্গকে আকর্ষণ করছে। এটা কার কাজ? এটা হচ্ছে দলমণ্ডলের কাজ, এটা হচ্ছে আমাদের দলমণ্ডলের কাজ। তাহলে এটা আমার হবে না। পরাগ রেণু তৈরি করে। স্যার পরাগ রেণু কে তৈরি করে? এ হচ্ছে পুনকেশর চক্র তৈরি করে, পুনকেশর হচ্ছে পরাগ রেণু তৈরি করছে, এটা আমার হবে না। অপশন বি বলেছে পুষ্টি দিয়ে ফুলকে সাহায্য করা। দেখো উদ্ভিদকে পুষ্টি কে দেবে? সালোক সংশ্লেষ কে করতে পারবে? সালোক সংশ্লেষ সবুজ অংশ করতে পারবে। সবুজ অংশ কোনটা? বৃতি। তাহলে বৃতি হচ্ছে তোমার সালোক সংশ্লেষ করবে, তারপরে সেই তৈরি খাদ্যটা উদ্ভিদের ফুলকে দিয়ে দেবে। তার মানে এখানে পুষ্টি দিয়ে ফুলকে সাহায্য করা হচ্ছে বৃতির কাজ, বৃতির কাজ। তাহলে এটা আমার হবে না। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার এ হবে নিশ্চয়ই। কি বলেছে? পরাগকে গ্রহণ করে, পরাগ রেণু গ্রহণ করে, নিষেকের জন্য ডিম্বাণু ধারণ করা, এটা আমাদের গর্ভকেশর চক্রের কাজ। এবার চলে এসো, তোমাকে দেখিয়ে দিই একবার একটা ফুলের চিত্র দিয়ে যে ফুলের কোন অংশকে কি বলে। এই যে বৃতি, সাপোজ এটা দেওয়া আছে একটা জবা ফুল। এই জবা ফুলের দেখবে নিচের দিকের যে সবুজ অংশটা, ওটাকে আমরা বৃতি বলি, তার সঙ্গে উপবৃতি রয়েছে, বৃত্তাংশ রয়েছে। আর যে পাপড়িগুলো রয়েছে লাল রঙের, এটাকে আমরা দলমণ্ডল বলে দিই। এর সঙ্গে সঙ্গে চারদিকে দেখবে অসংখ্য কি বেরিয়েছে না পুনকেশর বেরিয়ে গেছে, অসংখ্য এখানে পুনকেশর বেরিয়েছে। এই পুনকেশরের মাথায় দেখো এরকম ভাবে অনেক কটা কি রয়েছে? পরাগধানী রয়েছে। এই পরাগধানীর ভেতরে অসংখ্য ছোট ছোট পরাগ রেণু রয়েছে। এই পরাগ রেণুগুলো চলে যায় পতঙ্গের পায়ে করে, কোথায়? গর্ভমুণ্ডে চলে যায়। স্যার গর্ভমুণ্ড কোনটা? এটা হচ্ছে গর্ভকেশর চক্র পুরোটা। এই গর্ভকেশর চক্রকে তোমাকে এখানে দেখিয়েছি। এই গর্ভকেশর চক্রের মধ্যে এটা হচ্ছে গর্ভদণ্ড, তার মাথায় আছে গর্ভমুণ্ডু। এই গর্ভমুণ্ডের মধ্যে এখানে পরাগধানীগুলো চলে আসে, পরাগ রেণুগুলো চলে আসে এবং এবং এটা নিষিক্ত হয়ে যায় এবং শেষে গিয়ে ডিম্বাশয়টা কি হয়ে যায়? ফলে পরিণত হয়ে যায়। ক্লিয়ার?
চলে এসো নেক্সট কোশ্চেনে। কি বলেছে? বলেছে সাদা আলো কাঁচের প্রিজমের মধ্যে দিয়ে গেলে বেঁকে যায় বা বিভিন্ন বর্ণের আলোকপটি তৈরি করে, যাকে আমরা বেনিয়া সহকলা বলি। সেই বেনিয়া সহকলার মধ্যে বা কাঁচের মধ্যে দিয়ে যখন যাচ্ছে সাদা আলো, তখন সেখানে কোন বক্তব্যটা সঠিক? বলেছে প্রিজমের ভেতর যাওয়ার সময় বেগুনি আলোর গতি সবচেয়ে কম হয়। দেখো প্রিজম, আমরা জানি প্রিজমের ভেতর দিয়ে যখন সাদা আলো যায়, তখন সে সাদা আলোটা 7টা বর্ণের আলোকপটি তৈরি করে, যাকে আমরা বেনিয়া সহকলা বলি। স্যার বে মানে কি? বে মানে বেগুনি, নি মানে নীল, আ মানে হচ্ছে আকাশী, বেনিয়া। স মানে সবুজ, হ মানে হলুদ, এবং কলা মানে হচ্ছে কমলা, সুন্দরী কমলা, এবং ল মানে হচ্ছে লাল। তাহলে বেনিয়া সহকলা এই 7টা বর্ণের আলোকপটি পাওয়া যায়, এবং সেখানে বেগুনি বর্ণের গতিবেগ কিন্তু সবচেয়ে কম হয়। একদম ঠিক বলেছে। পরেরটা কি দেওয়া আছে? লালের প্রতিসারাঙ্ক সবচেয়ে কম হয়। একদম, লাল বর্ণের প্রতিসারাঙ্ক কম হয়, লাল বর্ণের গতিবেগ কিন্তু সবচেয়ে বেশি হয়। লালের প্রতিসারাঙ্ক কম, গতিবেগ সবচেয়ে বেশি হয়। তাহলে অপশন এখানে কি হচ্ছে? অপশন এখানে 1 এবং 2 দুটোই সঠিক আছে। 1 এবং 2 দুটোই সঠিক করে দেবে। এখানে কোথাও দেওয়া আছে? স্যার এখানে দেওয়া নেই, অপশন ভুল দেওয়া আছে, দুটোই সঠিক করে দেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বলেছে নিচের কোন বক্তব্যটা সঠিক? কোন বক্তব্য সঠিক? দেখো বারবার এরকম কনসেপচুয়াল প্রশ্ন দিচ্ছে, তুমি বুঝতে পারছো? এমসিকিউ লেভেলের কোশ্চেন আসছে, কিন্তু আপডেট লেভেলের কোশ্চেন, বুঝতে পারছো? এগুলো সব আপডেট লেভেলের কোশ্চেন। বলেছে ইলেকট্রন ত্রিভুজাকার পথে ঘোরে। তাহলে এটা প্রথমেই ভুল, ইলেকট্রন কখনোই ত্রিভুজাকার পথে ঘোরে না, ইলেকট্রন বৃত্তাকার পথে ঘোরে। তাহলে এখানে পরেরটা কি বলেছে? প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর অনেক কম হয়। প্রোটন এবং নিউটনের তুলনায় ইলেকট্রনের ভর অনেক কম হয়। একদম ঠিক বলেছে, এটা আমার ঠিক উত্তর দেওয়া আছে। প্রায় 2000 গুণ কম হয়, 2000 গুণ কম হয়। ইলেকট্রনের ভরের থেকে প্রোটন নিউটনের ভর 2000 গুণের মতো প্রায় বেশি রয়েছে। স্যার পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াস বড় হয়, পরমাণুর নিউক্লিয়াস ছোট হয়, ক্ষুদ্র হয়, পরমাণু ঠিক মাঝখানে অবস্থান করে। তাহলে এটা আমার ভুল বলেছে। ইলেকট্রন বৃত্তাকার পথে ঘোরে না। একটু আগে বললাম ইলেকট্রন বৃত্তাকার পথে ঘোরে, কিন্তু এখানে বলেছে ঘোরে না, তার মানে এটাও আমার ভুল বলেছে। তাহলে ঠিক কোনটা? অপশন নাম্বার বি আমার ঠিক। তাহলে অপশন বি আমার এখানে সঠিক উত্তর। প্রোটনের ভর নিউটনের ভর অনেক অনেক বেশি হচ্ছে ইলেকট্রনের তুলনায়। নেক্সট কোশ্চেন। বলেছে আজকাল রাস্তা তৈরির কাজে আলকাতরা বা কোলটার এর বদলে কোন পেট্রোলিয়াম পণ্যটা ইউজ করা হয়? দেখবে আগেকার দিনে যখন রাস্তা তৈরি করা হতো, পিচের রাস্তা তৈরি করা হতো, ওখানে আলকাতরা দেওয়া হতো, কিন্তু এখন আলকাতরা দেওয়া হয় না। এখন এরকম একটা কালো পদার্থ দেওয়া হয়, আলকাতরার মতনই একটা পদার্থ দেওয়া হয়। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বিটুমেন। কি বলি আমরা? বিটুমেন। এটা হচ্ছে পেট্রোলিয়ামকে শোধন করে পাওয়া যায়, পেট্রোলিয়াম জাত একটা পদার্থ। তাহলে বিটুমেন আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। বাদ বাকি এখানে মনে রাখবে ন্যাপথালিনের সংকেত, পরীক্ষায় ন্যাপথালিনের সংকেত অনেকবার দিয়েছে। C10H8, C10H8 এটা আমার ন্যাপথালিনের সংকেত। ন্যাপথালিন হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ আমরা বলবো। কেন? কারণ ন্যাপথালিন হচ্ছে তোমার কঠিন থেকে সরাসরি গ্যাসীয় পদার্থ বা বাষ্পীয় পদার্থে রূপান্তর হয়ে যায়, তাই এটাকে আমরা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ নাম দিয়ে দেবো। নেক্সট কোশ্চেন। একটি অনুদৈর্ঘ্য তরঙ্গে কি ঘটে? অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে কি ঘটবে? কণাগুলো ওপর নিচে কাঁপবে, কণাগুলো সামনে পিছনে কাঁপবে, নাকি কণাগুলো বৃত্তাকারে ঘুরবে, না কণাগুলো স্থির থাকবে? স্যার অনুদৈর্ঘ্য তরঙ্গ কার ক্ষেত্রে হয়? দেখো শব্দ তরঙ্গ হচ্ছে এক প্রকারের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই শব্দ তরঙ্গ যায় কিভাবে? না তনুভবন ঘনীভবন, তনুভবন ঘনীভবন, তনুভবন ঘনীভবনের মাধ্যমে যায়। স্যার কিভাবে যায়? ছবি দেখলে বুঝতে পারবে। এই যে শব্দ উৎপন্ন হচ্ছে, সেটা বাতাসের মধ্যে দিয়ে বা যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখন মাধ্যমের কণাগুলোকে একই জায়গায় রেখে ও কি হচ্ছে না কিছুটা ঘনীভবন তনুভবন, ঘনীভবন তনুভবন কাঁপছে। স্যার কিরকম ভাবে? স্প্রিং এর মতো করে। স্প্রিং যেরকম ছেড়ে দেবে, স্প্রিং ছোট হবে বড় হবে, সেরকম ভাবে স্প্রিং এর মতো করে এগিয়ে যাচ্ছে। তাই আগে পিছে কম্পিত হয়ে এগিয়ে যাচ্ছে। আর একটা আছে ট্রান্সভার্স ওয়েভ, যাকে আমরা তির্যক তরঙ্গ বলি। এই তির্যক তরঙ্গ হচ্ছে আলোক তরঙ্গ। এটা কিভাবে যায়? এটা মাধ্যমের সঙ্গে লম্বভাবে যায়, মাধ্যমের সঙ্গে লম্বভাবে যাচ্ছে, এরকম সাইন কার্ভের মতো করে যাচ্ছে। তাহলে ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ হচ্ছে আলোক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ হচ্ছে তোমার কি বাবা? না শব্দ তরঙ্গ। ক্লিয়ার? তাহলে কিভাবে যাচ্ছে? অপশন কি হবে উত্তর আমার? কণাগুলো ওপর নিচে কাঁপে? না দাদা। কণাগুলো সামনে পিছনে কাঁপে? হ্যাঁ দাদা। তাহলে সামনে পিছনে কেঁপে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মাধ্যমের সঙ্গে সমান্তরালভাবে যাচ্ছে, সমান্তরালভাবে স্প্রিং এর মতো করে যাচ্ছে, স্প্রিং এর মতো করে। নেক্সট কোশ্চেন।
পরের প্রশ্ন কি বলেছে? বলেছে গ্যাসের ওপর চাপ প্রয়োগ করলে আন্তঃআণবিক স্থান এবং বলের কি পরিবর্তন ঘটে? দেখো আপডেট লেভেলের প্রশ্ন, গ্রুপ ডি 8/12/2025 কিন্তু দিয়েছে। বলেছে গ্যাসের ওপর চাপ যদি তুমি দাও তাহলে তার আন্তঃআণবিক স্থান এবং বলের মধ্যে কি পরিবর্তন ঘটবে। আমরা জানি গ্যাসেরা কি করে, একটু দূরে দূরে অবস্থান করে, গ্যাসেরা অনেকটা দূরে দূরে অবস্থান করছে এবং তাকে যখন চাপ দেওয়া হবে তখন তার আন্তঃআণবিক স্থান হ্রাস পাবে, আন্তঃআণবিক স্থানটা হ্রাস পেয়ে যাবে, তাই তো? তাহলে যে পাত্রে রাখবে তার আকার ধারণ করবে, কিন্তু চাপ দিলে পারে ছোট্ট পাত্রের মধ্যেও সে থেকে যাবে, তার আন্তঃআণবিক স্থানগুলো কমে যাবে এবং আন্তঃআণবিক বলটা বৃদ্ধি পেয়ে যাবে। তাদের মধ্যে যে আকর্ষণ বলটা, একটা অণুর সঙ্গে অন্য অণুর যে আকর্ষণ বল সেটা বৃদ্ধি পাবে, কাছে চলে আসবে, কাছে আসলে কি হবে না আন্তঃআণবিক বলটা বেড়ে যাবে। তাহলে অপশন এ কিন্তু আমার সঠিক উত্তর। কনসেপচুয়াল প্রশ্ন। নেক্সট কোশ্চেন, স্যার পরিবেশগত উদ্দীপনার প্রতি উদ্ভিদদের সাড়া দেওয়ার যে সম্পর্ক সেটার মধ্যে কোনটা সঠিক? আবার কনসেপচুয়াল প্রশ্ন। তাহলে পরিবেশগত উদ্দীপনার কারণে উদ্ভিদরা সাড়া দেয়, যেমন তুমি লজ্জাপতি গাছের পাতায় হাত দেবে, লজ্জাপতি গাছের পাতা মুড়ে যাবে, এটা হচ্ছে উদ্দীপনায় সাড়া দিচ্ছে। তাহলে এখানে কি দেওয়া আছে? উদ্ভিদদের পেশি আছে? না দাদা, উদ্ভিদদের পেশি তো নেই। বলেছে উদ্ভিদদের বিশেষ যোগকলা আছে? না, উদ্ভিদদের কোনো যোগকলা নেই। আমাদের যেমন যোগকলা আছে, রক্ত রয়েছে, হাড় রয়েছে, তাহলে উদ্ভিদদের ক্ষেত্রে কিন্তু নেই। বলেছে কিছু উদ্ভিদ স্পর্শের উদ্দীপনায় সাড়া দিতে পারে। একদম, কিছু কিছু উদ্ভিদ আছে, যেমন আমি বললাম লজ্জাপতি গাছের পাতা, ঠিক আছে, এরপরে তুমি দেখবে সূর্য শিশির, পতঙ্গ বসলে মরে যায়। তাহলে কিছু কিছু উদ্ভিদ আছে যারা কি করে না স্পর্শের উদ্দীপনায় কিন্তু সাড়া দিতে পারে। অপশন সি এখানে সঠিক। বলেছে উদ্ভিদদের সূক্ষ্ম স্নায়ু আছে, উদ্ভিদদের স্নায়ু থাকে না বাবা, প্রাণীদের স্নায়ু থাকে। তাহলে অপশন সি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। একটি বন্দুক থেকে অনুভূমিকভাবে গুলি ছোড়া হলো, একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো, ঢিচু গুলি ছোড়া হলো, তাহলে নিচের কোনটি সঠিক? অপশন এ কি বলেছে? গুলিটি বন্দুকের উপর কোনো বল প্রয়োগ করে না, গুলিটি বন্দুকের উপর কোনো বল প্রয়োগ করে না। আমরা জানি বন্দুক দিয়ে গুলি আমরা কি করি, ছুরি, তাই তো? তাহলে আমি বন্দুকের সাহায্যে গুলিকে আমরা আঘাত করছি, ট্রিগারের মাধ্যমে আঘাত করছি, ফলে গুলিটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু গুলিটাও বন্দুকের উপরে বিপরীত কিন্তু একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। স্যার প্রতিক্রিয়া বল, নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে গুলিকে যখন আমি আঘাত করছি, গুলিও বন্দুককে সমান এবং বিপরীত কিন্তু প্রতিক্রিয়া বল দিচ্ছে। তাহলে কোনো বল প্রয়োগ করবে না বলেছে, এটা ভুল বলেছে। বন্দুকটা পিছনের দিকে সমান বল অনুভব করবে, একদম ঠিক বলেছে। বন্দুকটা যে বল দিচ্ছে সেই পরিমাণ বলই সে পেছন দিকে কিন্তু অনুভব করবে, কারণ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অপশন বি হয়ে গেল সঠিক। নেক্সট কোশ্চেন, স্যার পরিবাহী লুপের ভেতর চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করতে কোন সূত্রটা কাজে লাগে? দেখো আমরা জানি যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ যায়, কারেন্ট ফ্লো করে, তখন তার মধ্যে একটা চুম্বকত্ব সৃষ্টি হয়ে যায়। এটা বার করেছিলেন বিজ্ঞানী ওরস্টেড। এবং এই যে তড়িৎ যাচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে, এর ফলে কোন দিকে চুম্বক প্রবাহ হবে বা চুম্বক ক্ষেত্র কেমন ভাবে তৈরি হবে তার জন্য একটা সূত্র দিয়েছেন, যাকে আমরা বলি দক্ষিণ হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠী নিয়ম, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম বলা হয় বা দক্ষিণ হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম বলা হয়। স্যার কিভাবে কাজ করে? এই যে তুমি কলা আঙুল দেখিয়ে দিলে, ঠিক আছে, হ্যাঁ, বা কাউকে থামস আপ করে দিলে, ইয়েস থামস আপ, তাহলে এই যে থামস আপ করে দিলে, এই থামস আপ এই যদি বুড়ো আঙুলটা হচ্ছে, এই বুড়ো আঙুলটা কি হচ্ছে না আমাদের তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে বাদ বাকি এই আঙুলগুলো কি করবে না চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে, চুম্বক বলরেখা নির্দেশ করবে, চুম্বক বলরেখা। সে যদি উল্টো হয়ে যায়, অনেকে থামস আপ করলো, কেউ আমাকে লাইক করলো এরম দিল, কেউ আছে ডিসলাইক করলো, উল্টো দিলে কোনো অসুবিধা নেই। তাহলে এই ফর্মুলাই কাজ করবে। যদি তড়িৎ এদিক দিয়ে যায়, তড়িৎ আমার বুড়ো আঙুল দিয়ে যাচ্ছে, তাহলে পরে বাদবাকি রেখাগুলো কি রয়েছে, বাদবাকি আমার হাতের আঙুলগুলো চুম্বক বলরেখাকে নির্দেশ করবে। এই আমাকে এখানে বলেছে। বাদবাকি এখান থেকে মনে রাখবে ফ্লেমিং এর নিয়ম আছে, ফ্লেমিং এর একটা ডান হস্ত নিয়ম আছে বাবা, ফ্লেমিং এর একটা বাম হস্ত নিয়ম আছে। স্যার কি ডান হস্ত নিয়ম, কি বাম হস্ত নিয়ম? পরীক্ষায় অনেকবার কোশ্চেন দিয়েছে আগের বারে, এবারেও ধরে নাও প্রত্যেকটা শিফটে না হলেও কিছু শিফটে কিন্তু কোশ্চেন আসবে। চলে এসো একটু বলে দিই তোমাদেরকে। তাহলে ফ্লেমিং এর একটা হচ্ছে বাম হস্ত নিয়ম, একটা হচ্ছে ডান হস্ত নিয়ম। স্যার বাম হস্ত নিয়ম এরকম হয়, কিরকম হয়? এরকম হয়, ঠিক আছে, গুলি করছো, ঠিক আছে। তাহলে তিনটে আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা, তিনটেকে তুমি কি করেছো পরস্পরের সমকোণে রেখে দিয়েছো, তাহলে বাম হস্ত নিয়ম আমার হয়ে যাবে। আর ডান হস্ত নিয়মে সেম ভাবে ডান হাতের তিনটে আঙুলকে তুমি কি করেছো পরস্পরের সমকোণে রেখে দিয়েছো। তাহলে এই বাম হস্ত এবং ডান হস্ত নিয়ম কাজ করে কোথায়? বাম হস্ত নিয়ম কাজ করছে মোটর তৈরি করার কাজে। স্যার মোটর কি ছোলা মোটর? বললাম না, ছোলা মোটর না, মোটর হচ্ছে বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটর যেটা পাম্প করে, যেটা ফ্যান চলে, একদম ফ্যানে যে মোটর আছে, বৈদ্যুতিক মোটর আছে, পাম্প করছে জল, তাহলে সেই মোটরে ইউজ হচ্ছে কি বাবা? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। আর ডান হস্ত নিয়ম,
ডান হস্ত নিয়ম হচ্ছে জেনারেটারে, ডায়নামোর ভেতরে, জেনারেটারের ভেতরে ইউজ হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম পড়ে রাখবে। আর এই তিনটে আঙুল দ্বারা কি কি নির্দেশ করা হয় সেটাও কোশ্চেন আছে, আমি তার মধ্যেও আসবো, যে বৃদ্ধাঙ্গুষ্ঠ কি নির্দেশ করছে, তর্জনী কি নির্দেশ করছে, মধ্যমা কি নির্দেশ করছে, সেই কোশ্চেন আমি আসবো এরপরে। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরিপাক প্রক্রিয়া পাকস্থলী থেকে খরিত একটি এনজাইম হলো। আমাদের পাকস্থলী থেকে কোন এনজাইম বা কোন উৎসেচক খরিত হয় জানতে চেয়েছে। বলেছে অ্যামাইলেজ, না দাদা। ট্রিপসিন হবে না, মিউকাস হবে না, কারণ মিউকাস এখানে কোনো উৎসেচক না। তাহলে হবে আমার এখানে পেপসিন। তাহলে পেপসিন কি করে খরিত হচ্ছে না পাকস্থলী থেকে। পেপসি না বাবা, পেপসিন। পেপসি তো আমরা খাই, ঠিক আছে, কোকাকোলা পেপসি খেয়ে নিলাম, তাহলে এখানে পেপসিন আছে। স্যার পেপসিন কোথা থেকে খরিত হচ্ছে পাকস্থলী থেকে। কি কাজ করছে এখানে পেপসিন হচ্ছে প্রোটিনকে পরিপাক করছে। প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক শুরু হচ্ছে পাকস্থলী থেকে। প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক শুরু হচ্ছে পাকস্থলী থেকে। একটা চার্ট তোমাকে এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও কোন খাদ্যের পরিপাক কোথা থেকে শুরু হয়। আমাদের মুখের মধ্যে থেকে লালা গ্রন্থি থেকে বেরোচ্ছে টায়ালিন। টায়ালিন বেরোচ্ছে, পড়ে রাখবে, শর্করা খাদ্যের উপর কাজ করে, শর্করা খাদ্যকে হজম করতে সাহায্য করে, মনে রাখো। পাকস্থলী থেকে বেরোচ্ছে, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বললাম পেপসিন বেরোচ্ছে, রেনিন বেরোচ্ছে। পেপসিন কাজ করছে প্রোটিনের উপরে, পেপসিন কার উপর কাজ করছে, প্রোটিনের উপর কাজ করছে। আমাদের ক্ষুদ্রান্ত থেকে বেরোচ্ছে, ক্ষুদ্রান্ত থেকে অগ্নাশয় রস সেখানে এসে মিশছে, তার মধ্যে কি কি বিভিন্ন উৎসেচক রয়েছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ। এখানে সব খাবারের পরিপাক হয় ক্ষুদ্রান্তের মধ্যে। শর্করা খাবারের, প্রোটিন খাবারের, আবার ফ্যাট জাতীয় খাবারের পরিপাক হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে। ক্ষুদ্রান্তের মধ্যে আর একটা রস মিশছে, একটা তো অগ্নাশয় রস আসছে, ক্ষুদ্রান্ত মধ্যে খাবার যাচ্ছে, অগ্নাশয় রস আসছে, এসে এগুলো এই উৎসেচকগুলো খরিত করছে, প্রোটিন, ফ্যাট, শর্করা হজম করছে। আবার এখানে আন্তরিক রস মিশছে, তার মধ্যে আবার এই সমস্ত উৎসেচক আছে, সুক্রেজ, পেপটিডেজ, মল্টেজ, ল্যাকটেজ, এগুলো আবার কাজ করছে। এগুলো সব ধরনের পুষ্টি উপাদানের উপর কাজ করছে, প্রোটিন বলো, ফ্যাট বলো, শর্করা বলো, সবার উপর কাজ করছে। এবং এই ক্ষুদ্রান্তে খাবার সরল অংশে রূপান্তর হয়ে যাওয়ার পরে ক্ষুদ্রান্ত থেকে রক্তের মধ্যে চলে যাচ্ছে। রক্ত কি করছে, রক্ত তো আবার বয়ে নিয়ে যাচ্ছে সেই খাদ্যকে, কোষে কোষে নিয়ে যাচ্ছে, ক্রিং ক্রিং খাদ্য, ক্রিং ক্রিং অক্সিজেন, ক্রিং ক্রিং খাদ্য বলে সব খাবারগুলোকে নিয়ে যাচ্ছে। তাহলে কোন উৎসেচকের কি কাজ বা কোন উৎসেচক কোথা থেকে ক্ষরণ হচ্ছে এগুলো তোমাকে পড়তে হবে। এই চারটা তুমি স্ক্রিনশট কিন্তু তুলে নিতে পারো। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার বেকিং সোডার সাধারণ ব্যবহার কি। বেকিং সোডা, খাবার সোডা। বেকিং সোডা মানে কি বাবা, খাবার সোডা। স্যার খাবার সোডা মানে কি, NaHCO3, NaHCO3 মনে রাখবে, NaHCO3 এর নাম কি, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম মনে রাখবে বাইকার্বনেট, কি মনে রাখবে, সোডিয়াম বাইকার্বনেট মনে রাখবে ভাই, এর নাম সোডিয়াম বাই। তাহলে সোডিয়াম বাইকার্বনেটের নাম হচ্ছে খাবার সোডা, বেকিং সোডা আমরা নাম দিই। কি করে এটা মৃদু ক্ষারীয় হয়, এটা হচ্ছে মৃদু ক্ষারীয় হয়। এই মৃদু ক্ষারীয় হওয়ার জন্য আমাদের যদি পেটের ভেতরে আম্লিক ধর্ম বেড়ে যায়, আম্লিকত্ব বেড়ে যায়, অ্যাসিড হয়ে যায়, তাহলে তুমি বেকিং সোডা বা বেকিং পাউডার কিন্তু খেতে পারো অল্প পরিমাণে। পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে, একদম ঠিক বলেছে। মাটির অম্লত্ব বৃদ্ধি করে, অম্লত্ব কি করে বৃদ্ধি করবে, হবে না। পচন রোধ করে, হবে না। সাবান তৈরি করে, হবে না। অপশন এ আমাদের এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। বলেছে উদ্ভিদদের বৃদ্ধি কেন শুধুমাত্র কিছু অঞ্চলে ঘটে। দেখো উদ্ভিদদের বৃদ্ধি কিন্তু সব অঞ্চলে মোটামুটি ঘটে না, সাধারণত ডগার দিকে, ঠিক আছে, মানে অগ্রভাগের দিকে, মূলের অগ্রভাগের দিকে, কাণ্ডের অগ্রভাগের দিকে, পাতার অগ্রভাগের দিকে বেশি পরিমাণে ঘটে, বাদবাকি অংশে কম ঘটে। কেন ঘটে, কারণ উদ্ভিদদের এই মূলের অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে ভাজক কলা পাওয়া যায়, ভাজক কলা পাওয়া যাচ্ছে, তাই ভাজক কলা যেখানে পাওয়া যাচ্ছে সেখানে বেশি উদ্ভিদের বৃদ্ধি ঘটে। তাই উত্তর কি হবে, পরিপক্কতার উপর সব কোষ বিভাজন বন্ধ করে দেয় না। সব কলা একবারই বিভাজিত হতে পারে, এটাও বলতে পারবো না। ভাজক কলা শুধুমাত্র কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে। একদম সঠিক উত্তর অপশন সি। পরেরটা বলছে স্থায়ী কলা সারা জীবন বিভাজিত হতে থাকে। স্থায়ী কলা বিভাজিত হয়, কিন্তু ভাজক কলা যেখানে রয়েছে সেটা বেশি পরিমাণে বৃদ্ধি করে। ক্লিয়ার? নেক্সট। কোন অধাতুটি ধাতুর মতো উজ্জ্বল বা চকচকে। এখানে বলেছে কোন অধাতু ধাতুর মতো উজ্জ্বল বা চকচকে। ইম্পর্টেন্ট প্রশ্ন, সহজ প্রশ্ন। স্যার কোন অধাতু ধাতুর মতো উজ্জ্বল, তাহলে অধাতু বলেছে আয়োডিন হবে। আয়োডিন হচ্ছে কঠিন অধাতু, আয়োডিন হচ্ছে কঠিন একটা অধাতু, যেটা হচ্ছে ধাতুর মতো উজ্জ্বল হয়, চকচকে হয়, ধাতুর মতো উজ্জ্বল হয়, চকচকে হয়। এবার পরীক্ষায় কোশ্চেন দেবে কোন অধাতু তরল হয়, কোন অধাতু তরল হয়। মনে রাখবে ব্রোমিন বলে একটা অধাতু আছে, ব্রোমিন, এটা হচ্ছে তরল পদার্থ, যাকে আমরা Br নাম দিই। Br হচ্ছে এর চিহ্ন, আয়োডিনের চিহ্ন তোমরা জানো আই হয়ে যায়। ক্লিয়ার? এখানে অপশনে আছে ফ্লুরিন। ফ্লুরিন সম্পর্কে মনে রাখবে, এই ফ্লুরিন হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক ধাতু, তড়িৎ
ঋণাত্মক ধাতু। এ হচ্ছে তোমার সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এই ফ্লোরিন, ক্লোরিন, এই যে ব্রোমিন, এই আয়োডিন, এগুলো সবগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল, এটাও কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে স্বপরাগযোগের তুলনায় ইতর পরাগযোগের প্রধান সুবিধা কি? দেখো স্বপরাগযোগ কি বাবা, না একই গাছের মধ্যে একই ফুলের মধ্যে যদি পরাগরেণু মানে পুংকেশর এবং গর্ভকেশর একসঙ্গে থাকে একটা ফুলের মধ্যে, মানে সম্পূর্ণ ফুল হয়, তাহলে ওই পুংকেশর থেকে পরাগরেণু যদি সেম ফুলের মধ্যে সেম ফুলের গর্ভমুণ্ডের মধ্যে পড়ে, বা সেম গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের মধ্যে পড়ে, তাকে আমরা বলি স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ কি বাবা? ইতর পরাগযোগ হচ্ছে সেম প্রজাতির দুটো গাছ আছে, আম গাছ, হ্যাঁ তোমার বাড়ির আম গাছ, পাশের বাড়ির আম গাছ, তাহলে এই বাড়ির আম গাছের পরাগরেণু পতঙ্গের পায়ে করে বা পাখির পায়ে করে কি হলো, অন্য গাছে চলে গেল, অন্য আম গাছে চলে গেল, তার গর্ভমুণ্ডের উপর পতিত হলো, এটা হচ্ছে ইতর পরাগযোগ। তাহলে সেম প্রজাতির দুটো গাছের মধ্যে সেম প্রজাতির দুটো গাছ, আলাদা আলাদা গাছ, তাকে আমরা বলছি ইতর পরাগযোগ। ক্লিয়ার? তাহলে এখানে বলেছি এটি বংশধরদের মধ্যে জেনেটিক ভিন্নতা আনে, যা তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। একদম সঠিক বলেছে, বংশধরদের মধ্যে জেনেটিক ভিন্নতা আনছে, কারণ এই গাছের আম গাছের সঙ্গে ওই গাছের আম গাছের কি করছে, ইতর পরাগযোগ ঘটাতে সাহায্য করছে। অপশন এ কিন্তু সঠিক উত্তর। বাদ বাকি অপশনগুলো আমরা পড়ে নিই। বংশধর তৈরির জন্য কম শক্তির প্রয়োজন হয় না, এটা আমরা বলতে পারবো না যে কম শক্তির প্রয়োজন হচ্ছে। পরেরটা রয়েছে এমন বংশধর তৈরি করে যা পিতা মাতার হুবহু একই রকম হয়। কেন একই রকম হবে? কারণ এই আম গাছের সঙ্গে ওই আম গাছের অন্য আম গাছের সংকরায়ন ঘটানো হচ্ছে, তাই তো, এর পরাগরেণু ওখানে গিয়ে পড়ছে, তাহলে এর হুবহু একই রকম হবে না। স্বপরাগযোগ হলে হুবহু একই রকম হবে, কিন্তু ইতর পরাগযোগে পিতামাতার হুবহু একই রকম হবে না। পরেরটা বলেছে বংশধর তৈরির জন্য পরাগায়নকারীর ওপর নির্ভর করে না। পরাগায়নকারীর উপর নির্ভর করতে হবে, পতঙ্গের উপরে নির্ভর যদি না করে তাহলে ইতর পরাগযোগ ঘটবে কি করে? হ্যাঁ, পতঙ্গের উপরে পাখির উপর নির্ভর করতে হবে, বা পাখি বা পতঙ্গ যদি নাও হয় বাতাসের উপর নির্ভর করতে হবে, জলের উপর নির্ভর করতে হবে, তাহলে পরে কোনো পরাগায়নকারী লাগবে, না হলে পরে পরাগযোগ ঘটবে না। ক্লিয়ার? তাহলে অপশন এ কিন্তু আমার এখানে সঠিক উত্তর। নেক্সট, মানুষের পুরুষের ক্রোমোজোমে নিচের কোন জোড়াটি আকারে অসম? মানুষের পুরুষের ক্রোমোজোম রয়েছে, আমরা জানি 44খানা অটোজোম পাওয়া যায়, আর 2খানা হচ্ছে সেক্স ক্রোমোজোম পাওয়া যায়। তো মানুষের ক্ষেত্রে মনে রাখবে পুরুষদের ক্ষেত্রে 44টা অটোজোম আর 2টো হচ্ছে সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই পাওয়া যায়, এবং এই এক্স ওয়াই যে সেক্স ক্রোমোজোম এরাই হচ্ছে আকারে ভিন্ন হয়। স্যার এক্স যে ক্রোমোজোমটা আছে এটা বড় হয়, আর ওয়াই যে ক্রোমোজোমটা আছে সেটা আকারে কি হয় বাবা, ছোট হয়। তাহলে পুরুষদের ক্ষেত্রে সেক্স যে ক্রোমোজোম রয়েছে এক্স ক্রোমোজোম সেটা বড় হয়, ওয়াই ক্রোমোজোমটা ছোট হয়। নেক্সট কোশ্চেনে চলে আসো। স্যার সমবৃত্তীয় গতিতে চলমান একজন সাইকেল আরোহী তার গতির অভিমুখে একটি আপেল ছুড়ল, এবং সেই আপেলটা কোন পথে যাবে? সমবৃত্তীয় গতি বলেছে, সমবৃত্তীয় গতি মানে বৃত্তাকার পথে ঘুরছে, সাইকেল নিয়ে বৃত্তাকার পথে ঘুরছে। তোমরা মরণ ফাঁদ দেখেছো এরকম ভাবে, মরণ ফাঁদে সাইকেল নিয়ে ঘুরে, হ্যাঁ বিভিন্ন রকম মেলাঘাটে দেখেছো, ঘুরছে বোমা বোমা করে ঘুরছে, তাহলে ও বৃত্তাকার পথে ঘুরছে ঘুরছে ঘুরছে, এবার একটা আপেল ছুড়লো, সে আপেলটা কোন পথে যাবে? যদি এরকম বৃত্তাকার পথে ঘুরে যায়, এখান থেকে একটা আপেল ছুড়লে পরে সেটা বৃত্তাকার পথে যাবে না, স্পর্শক বরাবর বেরিয়ে যাবে। তাহলে সাইকেল আরোহীর মতো বৃত্তাকার পথে যাবে না, আরোহীর বিপরীত দিকে সরলরেখায় যাবে না, আরোহীর বিপরীত দিকে বৃত্তাকার পথেও যাবে না, ওই বিন্দুতে বৃত্তাকার পথে স্পর্শক বরাবর চলে যাবে। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে এসো। পরের কোশ্চেন রয়েছে নিচের কোনটি ইথানল এর সাধারণ নাম? ইথানল যাকে আমরা বলি C2H5OH, এর সাধারণ নাম কি হবে? সাধারণ নাম মনে রাখবে ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহলের আইইউপিএসি নাম হচ্ছে ইথানল। যদি জিজ্ঞেস করে যে আইইউপিএসি নাম কি হবে, যে ইথাইল অ্যালকোহলের আইইউপিএসি নাম হচ্ছে ইথানল, এর সংকেত মনে রাখবে C2H5OH, এটা হচ্ছে আমাদের ইথাইল অ্যালকোহল। যদি বলে স্যার মিথাইল অ্যালকোহলের আইইউপিএসি নাম কি হবে? মিথাইল অ্যালকোহলের আইইউপিএসি নাম হচ্ছে মিথানল আসবে। স্যার এর সংকেত কি হবে? না CH3OH। যদি বলে স্যার প্রোপাইল অ্যালকোহল কি হবে, বা প্রোপানল আমরা কাকে বলবো? প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল এর সংকেত মনে রাখবে C3। 3টে কার্বন হবে, এখানে একটা কার্বন, মিথাইল অ্যালকোহলে একটা কার্বন, তারপরে আসছে ইথাইল অ্যালকোহলে 2টো কার্বন, এখানে প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানলে 3টে কার্বন থাকবে। এইচ কত আসছে দেখো, এইচ এখানে 3টে আসছে, এখানে দেখো 5টা আসছে, তাহলে 2টো বাড়লো, 3 আর 2 5, পরেরটা আসবে 7,
তারপরে আসবে OH, OH গ্রুপ থাকবেই থাকবে, অ্যালকোহলে OH গ্রুপ থাকবেই থাকবে, ক্লিয়ার। এরপরে রয়েছে বিউটাইল অ্যালকোহল, বিউটাইলের ক্ষেত্রে কি আসবে C4 আসবে, কার্বন 4টে আসবে। H কত করে বাড়ছে স্যার, 3-এর পরে 2 বাড়লো 5, 5-এর পরে 2 বাড়লো 7, 7-এর পরে 2 বাড়বে 9 হবে, আর OH হবে। তাই এরকম ভাবে আমার সংকেত কিন্তু বার করতে হবে। এগুলো পুরো ডিটেলসে কিন্তু আমি কোর্সের ভেতরে করিয়েছি, যারা পড়ে তারা জানে। নেক্সট কোশ্চেন চলে আসবো। স্যার অ্যাসিড যখন কোনো ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করে তখন কি কি উৎপন্ন হয়? দেখো, অ্যাসিড এবং তার সঙ্গে বিক্রিয়া করছে ধাতব হাইড্রোজেন কার্বনেট। ধাতব মানে ধাতু থাকবে, মনে করো একটা ধাতু আছে Na, সোডিয়াম Na, এবং তার সঙ্গে হাইড্রোজেন আছে H, তাহলে NaH হলো, এবং একটা কার্বনেট, কার্বনেটের সংকেত হচ্ছে CO3, তাহলে NaHCO3, তার মানে ধাতব হাইড্রোজেন কার্বনেট মানে হচ্ছে NaHCO3 এর সঙ্গে মনে করো বিক্রিয়া করছে একটা অ্যাসিড যার নাম আমরা নিলাম HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা NaHCO3 বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে? দেখো ভালো করে, এখানে দেখো Cl আছে, এখানে দেখো বাবা Na আছে, তাহলে এই Na আর Cl যুক্ত হবে, Na আর Cl যুক্ত হয়ে তৈরি করবে কি বাবা, NaCl যুক্ত হয়ে এখানে NaCl তৈরি করবে। স্যার NaCl মানে সোডিয়াম ক্লোরাইড না, খাদ্য লবণ না? একদম। তাহলে লবণ উৎপন্ন করছে, লবণ উৎপন্ন করছে, লবণ অপশনের মধ্যে আমার রয়েছে এটা এটা এটা, তাহলে এটা আমার বাদ হয়ে গেল। তারপরে কি উৎপন্ন করবে দেখো, এখানে CO3 আছে, CO3, এই CO3 থেকে একটা অক্সিজেন চলে যাবে, বলে একটা অক্সিজেন চলে গেল, তাহলে এখানে CO2 পড়ে থাকবে, CO2, তার মানে কার্বন ডাই অক্সাইড। স্যার কার্বন ডাই অক্সাইড কোথায় রয়েছে? একটা অপশনেই আছে, তাহলে বুঝতেই পারছি অপশন সি হবে। তার সঙ্গে উৎপন্ন করছে দেখো জল, কিভাবে উৎপন্ন করবে, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, H দুটো হয়ে গেল, আর একটা অক্সিজেন এখান থেকে বেরিয়েছে, তাহলে এই অক্সিজেন হয়ে গেল জল। তাহলে ধাতব হাইড্রোজেন কার্বনেট তার সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? লবণ উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে। এর নাম তোমাকে ঘুরিয়ে দিতে পারে, যে এখানে দিতে পারে সোডিয়াম বাইকার্বনেট, বা এখানে তোমাকে দিয়ে দিতে পারে সোডিয়াম বাইকার্বনেট, হাইড্রোজেনের জায়গায় বাই তোমাকে দিতে পারে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, বা ধাতব বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, বা এর একটা নাম আছে NaHCO3, যেটাকে আমরা বলছি খাবার সোডা। কি বলছি বাবা? খাবার সোডা নাম দিচ্ছি। বলে দিল খাবার সোডার সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, তখন আমার সেম উত্তর হবে। ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে কিন্তু কোশ্চেন করতে পারে, ধাতব হাইড্রোজেন কার্বনেট যার নাম, ধাতব বাইকার্বনেট তার নাম, বা তোমাকে ডাইরেক্ট বলতে পারে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা খাবার সোডা। তার সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। নেক্সট চলে এসো। বলেছে একজন গাড়ির চালক বাড়িতে অবতল দর্পণকে সেভিং মিরর হিসেবে ব্যবহার করছেন। বলেছে বাড়িতে অবতল দর্পণ ইউজ করছে, সেভিং মিরর দাড়ি কাটার জন্য ইউজ করছে। বলেছে মুখ যদি আয়নার খুব কাছে রাখা হয় তাহলে কেমন প্রতিবিম্ব তৈরি হবে? তোমরা অনেক সময় দেখেছো বাড়িতে মহিলারা এরকম অবতল দর্পণ ইউজ করে, সাদা গোজার কাজের জন্য ইউজ করছে। দেখবে এরকম আয়না আছে, একদিকে সমতল দর্পণ, একদিকে অবতল দর্পণ। এরকম আয়না দেখবে তোমাদের বাড়িতেও কারোর না কারোর আছে। হ্যাঁ, মেয়েরা বেশি ইউজ করে। তাও এখানে বলেছে সেভিং মিররের কাজে ইউজ করা হচ্ছে সেম আয়না, অবতল দর্পণ, যেখানে বস্তুকে বড় দেখাবে, তোমার মুখটাকে বড় দেখাবে। সব জায়গায় ঠিকমতো ফিনিশিং হয়েছে কিনা, মেকআপ ঠিকমতো হয়েছে কিনা মেয়েরা ভালো করে চেক করে, আয়রন ঠিকমতো পড়েছে কিনা ঠিকমতো চেক করে। তাহলে সেখানে বস্তুকে বড় দেখাবে এবং সমশীর্ষ হবে, উল্টো নয়। সমশীর্ষ মানে হচ্ছে তোমার সোজা প্রতিবিম্ব তৈরি হবে, আর যদি বলতো অবশীর্ষ তাহলে এখানে উল্টো হতো, কিন্তু সমশীর্ষ হবে, বড় হবে, আর অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। অপশন কোনটা আছে? স্যার বিবর্ধিত মানে বড় হচ্ছে, সমশীর্ষ হচ্ছে, অসৎ হচ্ছে, তাহলে অপশন সি আমার এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসবো। বোরের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর ইলেকট্রনগুলো কি? দেখো বোরের একটা পরমাণু মডেল রয়েছে, সেখানে কি বলেছে অপশন পড়তে পড়তে তোমাদেরকে বলবো। বলেছে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরে এবং সেই পথে থাকাকালীন শক্তি বিকিরণ করে না। একদম ঠিক বলেছে। বোরের পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ব করে ঘুরতে থাকে, কিন্তু যখন ঘোরে তখন কোনো শক্তিকে বিকিরণ করে না। যদি বিকিরণ করতো তাহলে একসময় থেমে যেত। হ্যাঁ, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেলে তিনি বলেননি। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি ছিল যে ইলেকট্রন যদি ঘুরতেই থাকে, তুমি মনে করো চারদিকে ঘুরতেই আছো সারাদিন ধরে, তাহলে তোমার তো শক্তি বর্জন হবে, তুমি তো একসময় হাঁপিয়ে পড়বে। ইলেকট্রন কেন হাঁপাচ্ছে না যদি সে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে? তাই বোর এটাকে সংশোধন করে বলেছিলেন, রাদারফোর্ডের পরমাণু মডেলকে সংশোধন করে বলেছিলেন যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরবে ইলেকট্রনগুলো, এবং ইলেকট্রনগুলো ঘোরার সময় কোনো শক্তি ওরা বিকিরণ করবে না, শক্তি নেবেও না, শক্তি ত্যাগও করবে না। ক্লিয়ার? চলে এসো। পরমাণুতে স্থির থাকে, ফোটন কণা আঘাত করলে শক্তি নির্গত হয়। পরমাণুতে স্থির থাকে না,
পরমাণুতে ইলেকট্রনগুলো কখনো স্থির থাকে না। ইলেকট্রন সম্পর্কে বলেছে যে ইলেকট্রনগুলো কি পরমাণুতে স্থির থাকে? না দাদা, থাকে না। বলেছে ধনাত্মক গোলকের মধ্যে পতিত থাকে। কোনো ধনাত্মক গোলকের মধ্যে পতিত থাকে না, ধনাত্মক অংশটা মিডিলে থাকে, এখানে প্রোটন থাকে ধনাত্মক অংশ, নিউট্রন থাকে নিস্তড়িত কণা, তাহলে ধনাত্মক অংশটা নিউক্লিয়াসের মধ্যে থাকছে এবং বাইরের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে, তাহলে এটা আমার ভুল বলেছে, অপশন সি ভুল। অপশন ডি নিউক্লিয়াসের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে বলেছে, একদম নয়, উপবৃত্তাকার কক্ষপথে নয় দাদা, বৃত্তাকার কক্ষপথে ঘোরে, বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে, মনে রাখবে। তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম বোরের পরমাণু মডেলের কোনগুলো ভুল কোনগুলো ঠিক, তাহলে অপশন এ আমার ঠিক, আমি পেয়ে গেলাম অপশন এ। নেক্সট কোশ্চেন, স্যার কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত হয়? কার্বন ডাই অক্সাইড CO2, দেখো CO2 এর আণবিক ভর, এরকম কোশ্চেন কিন্তু তুমি বারংবার পরীক্ষায় দেখতে পাবে। কার্বন মনে রাখবে 12 গ্রাম হয়, একটা কার্বন পরমাণুর ভর 12 গ্রাম, অক্সিজেনের কত হয়? 16 গ্রাম হয়, তোমরা জানো অনেকে, 16 গ্রাম ইন্টু 2। যারা এগুলো জানো না তাদেরকে পড়তে হবে ভাই, না পড়লে হবে না। যারা এখানে পড়ে অনেকে জানে, কমেন্ট বক্সের মধ্যে বলবে স্যার এগুলো আমরা জানি, উড়িয়ে দেবো, ধোঁয়া তুলে দেবো একদম। 12 প্লাস 16 দুগুণে 32, তাহলে 12 32 যোগ করলে স্যার হবে কত? 44 গ্রাম। 44 গ্রাম। কতগুলো নাম বলে দিচ্ছি, কত তার পারমাণবিক ভর বলে দিচ্ছি, পড়ে রাখবে, পরীক্ষায় আসবে। দেখে নাও, এইচ তোমাকে মনে রাখতে হবে, এটাকে 1 গ্রাম ধরবে, 1.008 গ্রাম হয়, নিয়ারলি 1 গ্রাম ধরা হয়। কার্বন মনে রাখবে বললাম 12 গ্রাম হয়, অক্সিজেন মনে রাখবে 16 গ্রাম হয়, নাইট্রোজেন মনে রাখবে এখানে 14 গ্রাম হচ্ছে, এই নামগুলো কিন্তু পড়ে রাখতে হবে। সালফার মনে রাখবে এখানে 32 গ্রাম হচ্ছে, মনে রাখবে এখানে Na সোডিয়াম হচ্ছে 23 গ্রাম হয়, পরীক্ষাগুলো বারবার আসে। ক্লোরিন হচ্ছে 35.5 গ্রাম হয়, বারবার আসে, এই নামগুলো পড়ে রাখবে, পরীক্ষায় আসবে। ক্লিয়ার? একটা HW দিচ্ছি, একটা HW দিচ্ছি তোমাকে, তুমি বলবে জলের ক্ষেত্রে, বলবে জল মানে H2O, জলের আণবিক ভর কত হয়? এখানে কার্বন ডাই অক্সাইড বলেছে এরা, জলের ক্ষেত্রে কমেন্ট বক্সে বলবে আণবিক ভর কত হচ্ছে? H2O। নেক্সট চলে এসো, স্যার কোন বস্তুর স্থিতিশক্তি নিচের কোনটির উপরে নির্ভর করে? বস্তুর স্থিতিশক্তির ফর্মুলা কি বাবা? বস্তুর স্থিতিশক্তির ফর্মুলা mgh। স্যার এম মানে কি? এম মানে হচ্ছে বস্তুর ভর, এম মানে হচ্ছে বস্তুর ভর, তাহলে ভরের উপর নির্ভর করছে, এম এর উপর নির্ভর করছে, ভর বাড়লে স্থিতিশক্তি বাড়বে, তাই তো, কমলে স্থিতিশক্তি কমবে। স্যার জি মানে কি? জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। জি মানে কি বাবা? অভিকর্ষজ ত্বরণ। স্যার এর মান কত? এর মান হচ্ছে এসআই পদ্ধতিতে মনে রাখবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর যদি আমি সিজিএসে বলি তাহলে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। থাকবে মনে, না থাকলে চলে যাও বনে, তাহলে মনে রাখবে এসআই পদ্ধতিতে মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএসে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার এইচ মানে কি? এইচ মানে হচ্ছে উচ্চতা বা আমরা বলতে পারি গভীরতা, উচ্চতা বা গভীরতা। তাহলে কার কার উপর নির্ভর করছে? স্যার এম এর উপর, বস্তুর ভরের উপরে, জি এর উপরে, অভিকর্ষীয় ত্বরণের উপরে, এইচ মানে উচ্চতা বা গভীরতার উপরে। কি হবে? কেবল উচ্চতা হবে না, ভর এবং উচ্চতা উভয়ই, বলেছে দ্রুতির ওপরে হবে না, কেবল ভরের ওপরে হবে না, তো অপশন অনুযায়ী এখানে কি রয়েছে? বি রয়েছে। ভর এবং উচ্চতা উভয়ের উপর নির্ভর করছে, তার সঙ্গে অভিকর্ষীয় ত্বরণের উপর নির্ভর করছে, কিন্তু অভিকর্ষীয় ত্বরণের মান ধ্রুবক হয় ভূপৃষ্ঠে, এই জি এর মান ধ্রুবক, মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআইতে, সিজিএসে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, স্যার রোধ স্থির রেখে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহকে দ্বিগুণ করলে ব্যয়িত ক্ষমতা কত হবে? রোধকে স্থির রাখতে বলেছে, রোধ মানে কি বাবা? আর আমরা ডিনোট করি, এবং তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে ডিনোট করি, ক্ষমতাকে আমরা পি দিয়ে ডিনোট করি। তাহলে পি এর ফর্মুলা কি? পি এর ফর্মুলা আই এবং আর দিয়ে যদি হয় তাহলে মনে রাখবে আই স্কোয়ার আর, পি এর ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর। এবার যদি আর ধ্রুবক হয় তাহলে পি প্রপোর্শনাল টু আই স্কোয়ার হয়ে যাবে, সমানুপাতিক হয়ে যাবে। তাহলে আই কে যদি তুমি দ্বিগুণ করে দাও তাহলে এটাকে আই ছিল প্রথমে, পরে হয়ে গেল 2i, দেখো তাহলে কত হবে ভাই? তাহলে এটা হয়ে যাচ্ছে আমার p1 পরেরটা ক্ষমতা, সেটা হয়ে যাচ্ছে 4i স্কোয়ার, তার মানে 4 গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে, বর্গের সঙ্গে সমানুপাতিক, 4 গুণ হয়ে যাবে। তাহলে তড়িৎ প্রবাহকে দ্বিগুণ করলে ক্ষমতা হয়ে যাবে 4 গুণ, ক্ষমতা 4 গুণ, অপশন নাম্বার সি। আরো মনে রাখবে এই পি এর আরো ফর্মুলা আছে, পি ইকুয়ালস টু ভিআই একটা ফর্মুলা। স্যার ভি মানে কি? বিভব প্রভেদ, আই মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা, পি মানে কি? ব্যয়িত ক্ষমতা। তাহলে এখানে পি ইকুয়ালস টু ভিআই আর একটা ফর্মুলা আছে, আর একটা ফর্মুলা মনে রাখবে, কোম্পানি এর সঙ্গে ফ্রি দিচ্ছে আর একটা, ভি স্কোয়ার বাই আর। তাহলে পি ইকুয়াল টু কি পেয়ে গেলাম? পি ইকুয়াল টু এখানে একটা আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু এখানে ভি স্কোয়ার বাই আর, তিনটে ফর্মুলা। কোম্পানি আর একটা ফ্রি দিচ্ছে মনে রাখবে, ওহমের সূত্র, ভি ইকুয়ালস টু আই আর। এখান থেকে অঙ্ক দেবে, মনে রাখবে। কোম্পানি এর সঙ্গে আরেকটা ফ্রি দিচ্ছে, কি ফ্রি দিচ্ছে কোম্পানি? না এখানে মনে রাখবে আই ইকুয়ালস টু কিউ বাই টি, আই ইকুয়ালস টু কিউ বাই টি, আধান বাই সময়, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, ইকুয়ালস টু কিউ বাই টি। এই ফর্মুলাগুলো দিয়ে পরীক্ষায় বারংবার অঙ্ক দেয়, মনে রাখবে, এগুলো পড়ে রাখবে। নেক্সট, নিচের কোন উক্তিটি সঠিক নয়? কোনটা এখানে সঠিক নয়? দেখো কি বলেছে, মৃদু শব্দের বিস্তার কম হয়। মৃদু যারা শব্দ করে
তাদের বিস্তার কম হয়। যেমন আমি বেশি চিল্লাই, ঠিক আছে, তাই তো, তাহলে আমাদের শব্দের বিস্তার বেশি রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, মৃদু শব্দের বিস্তার কম, ঠিক বলেছে। আচ্ছা, কোনটা সঠিক নয় বলেছে, তার মানে ভুল কোনটা? প্রথমটা ঠিক। জোরালো শব্দের বিস্তার বেশি, একদম জোরালো শব্দের বিস্তার বেশি হবে, বেশি জোরে শোনা যাবে, তাই তো, এটা ঠিক বলেছে। বলেছে শব্দের প্রাবল্য কম্পাঙ্কের ওপরে নির্ভর করে। আর পরেরটা বলেছে শব্দের প্রাবল্য বিস্তারের উপর নির্ভর করে। শব্দের যে প্রাবল্য সেটা কার উপর নির্ভর করে? একটা চার্ট তোমাকে দেখাচ্ছি, চলো দেখো। এই প্রাবল্য বা লাউডনেসটা বিস্তারের উপরে নির্ভর করে, কম্পাঙ্কের উপরে নির্ভর করে না। কম্পাঙ্কের উপরে নির্ভর করবে না, আমি কত জোরে বলছি, কত বিস্তার হচ্ছে তার, সেটা হচ্ছে শব্দের প্রাবল্য, তাই তো। তাহলে বিস্তারের উপরে নির্ভর করছে, আমি যে কথা বলছি সেটা বিস্তারের উপর নির্ভর করে, তার প্রাবল্য কত হবে, কত দূর অবধি শোনা যাবে। আর তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কম্পাঙ্কের উপরে নির্ভর করে। মনে করো একই বিস্তারে দুটো শব্দ আছে, কারোর কম্পাঙ্ক বেশি, কারোর কম্পাঙ্ক কম। যেমন একটা মহিলার কম্পাঙ্ক বেশি হবে, ঠিক আছে, একটা পুরুষদের গলার ভয়েস থেকে মহিলার ভয়েস হচ্ছে তোমার যদি সেম হয়, প্রাবল্য সেম হয়, বিস্তার সেম হয়, কিন্তু তা সত্ত্বেও মহিলার কণ্ঠস্বরকে বেশি তীক্ষ্ণ বলে মনে হবে, তার কারণ মহিলাদের কম্পাঙ্ক বেশি হয়। তাহলে কম্পাঙ্কে কার উপর নির্ভর করছে, মানে তীক্ষ্ণতা কার উপর নির্ভর করছে, কম্পাঙ্কের উপরে। আর প্রাবল্য নির্ভর করছে বিস্তারের উপরে। তাহলে এখানে আমার কি উত্তর হবে, শব্দের প্রাবল্য কম্পাঙ্কের উপরে নির্ভর করে না? দাদা, করে না। শব্দের প্রাবল্য কার উপর নির্ভর করে? বিস্তারের উপরে। অপশন আমার ডি কিন্তু এখানে সঠিক। তাহলে এখানে ডি, আচ্ছা ডি সঠিক নয়, তার মানে এখানে সি হচ্ছে ভুল দেওয়া আছে, এ সঠিক, বি সঠিক, আর ডি সঠিক। উত্তর দেওয়া আছে অপশন নাম্বার সি আমার ভুল, তাই সি কিন্তু আমার উত্তর হবে, ঠিক আছে। অনেক সময় কি হয়, আমরা তাড়াহুড়ো করে পরীক্ষার হলে পড়ি না, অপশন এ দেখি বা বি দেখি, দেখি যেটা ঠিক আমরা সেটা করে দিই, কিন্তু পরীক্ষায় এরকম তোমাকে কোশ্চেন দেবে কোনটা সঠিক নয়, তখন তোমাকে ভুলটা কিন্তু উত্তর করতে হবে, ভালো করে মাথা কিন্তু খাটাবে। পরীক্ষার হলে এই সিচুয়েশনগুলো চলে আসে। নেক্সট কোশ্চেন চলে এসো। পরের প্রশ্ন বলেছে প্রাণী কোষে নিচের কোনটি অনুপস্থিত থাকে? একটা প্রাণী কোষের মধ্যে কোনটা থাকবে না? ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, প্লাজমা মেমব্রেন। দেখো প্রাণী কোষের মধ্যে সাইটোপ্লাজম তো আছে, নিউক্লিয়াস তো আছে, প্লাজমা মেমব্রেন যাকে আমরা কোষ পর্দা বলি, তাহলে এটাও কিন্তু পাওয়া যায়। পাওয়া যায় না কোনটা? ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না। যদি ক্লোরোপ্লাস্ট পাওয়া যেত তাহলে সমস্ত প্রাণী কোষ কি হতো? সবুজ হয়ে যেত, আমাদের গা হাত পা সবুজ হয়ে যেত, কারণ ক্লোরোপ্লাস্ট থাকার জন্য উদ্ভিদদের সবুজ অংশ কিন্তু তৈরি হয়, তারা সালোক সংশ্লেষ করতে পারে। বলে তাহলে স্যার কোনো প্রাণীর কি ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না? একদম যায়। দুটো প্রাণী আছে, নাম মনে রাখবে। কি কি স্যার? ইউগ্লিনা আর ক্রাইসেমিবা। ইউগ্লিনা আর ক্রাইসেমিবা বলে দুটো প্রাণী আছে যাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, তারা সালোক সংশ্লেষ করতে পারে। তাহলে উত্তর হবে আমার এখানে অপশন নাম্বার এ। সাধারণত বেশিরভাগ প্রাণীকোষের মধ্যে 99.99% ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না, দুটো মাত্র প্রাণীতে পাওয়া যায়, ইউগ্লিনা, ক্রাইসেমিবা ব্যতিক্রম, মনে রাখবে। নেক্সট কোশ্চেন। শুষ্ক কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? বিক্রিয়াকে অবজ্ঞা করে গেলে হবে না, পরীক্ষায় কিন্তু বিক্রিয়া দিয়ে প্রশ্ন আসবে। দেখো বাবা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর নাম কি? CaOH গ্রুপ 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার সঙ্গে কার বিক্রিয়া করালে? ক্লোরিনের বিক্রিয়া করালে। ক্লোরিন মানে কি স্যার? Cl2। দেখো খুব সোজা বিক্রিয়া, এখানে ক্যালসিয়াম আছে, তুমি ক্যালসিয়ামকে নিলে, দেখো দুটো অক্সিজেন আছে, দুটো হাইড্রোজেন আছে, দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেনের মধ্যে বললাম যে একটা অক্সিজেন চলে এসো, একটা অক্সিজেন চলে এসো তোমাদের থেকে, বলে ঠিক আছে চলে যাব। এখানে Cl2 কে বসিয়ে দিলে, তাহলে CaOCl2 উৎপন্ন হয়ে গেল। তার সঙ্গে দেখো একটা অক্সিজেন চলে এসেছে, একটা অক্সিজেন পড়ে আছে, আর দুখানা হাইড্রোজেন পড়ে আছে, তাহলে H2O তৈরি হয়ে গেল। তার মানে এখানে CaOCl2 যাকে আমরা বলি ব্লিচিং পাউডার, সেটা কিন্তু তৈরি হয়ে গেল, তার সঙ্গে জল তৈরি হয়ে গেল। মনে রাখবে এই ব্লিচিং পাউডারের, দেখবে বর্ষাকাল যখন আশেপাশে দেখবে মায়েরা দেয় ব্লিচিং পাউডার ছড়ায় চারদিকে, তো এই ব্লিচিং পাউডার একটা ঝাঁঝালো গন্ধ বেরোয়। এই ঝাঁঝালো গন্ধটা কিসের জন্য হয়? না ক্লোরিনের কারণের জন্য হয়, Cl2-র জন্য হয়। এটাও পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। মনে রাখবে সাধারণ লবণ এর সংকেত হচ্ছে NaCl হয়, সাধারণ লবণকে আমরা NaCl বলি, খাদ্য লবণ বলি, সোডিয়াম ক্লোরাইড বলে দিই। মনে রাখবে ওয়াশিং সোডা রয়েছে, এই সংকেত পরীক্ষায় বারবার দেয়, Na2CO3 সোডিয়াম কার্বনেট বলি আমরা। এর সঙ্গে 10খানা জলের অণু যোগ আছে, 10খানা জলের অণু যোগ আছে, মনে রাখবে সোডিয়াম কার্বনেট। আর একটা আছে খাবার সোডা। খাবার সোডা কি বাবা? খাবার সোডার সংকেত বারবার বলছি কেন, পরীক্ষা আসবে এটা, কোনো না কোনো শিফটে তুমি দেখতে পাবেই পাবে। খাবার সোডা হচ্ছে NaH সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3 বারবার পড়বে, আমি যেমন বারবার বলছি তোমাকে বারবার কিন্তু পড়তে হবে। নেক্সট কোশ্চেন চলে এসো। কম সক্রিয়তার কারণে নিচের কোন ধাতুটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়?
যার সক্রিয়তা কম সে পরিবেশে মুক্ত অবস্থায় থাকবে, কারোর সঙ্গে রিয়াকশন করবে না এবং সেগুলো দামি ধাতু হবে। যার সক্রিয়তা কম মুক্ত অবস্থায় পাবে সেগুলো দামি ধাতু হবে, সক্রিয়তা সিরিজের নিচের দিকে অবস্থান করবে। তোমাকে দেখিয়ে দিই, এই হচ্ছে সক্রিয়তা সিরিজ, তার নিচের দিকে দেখো এখানে কি রয়েছে, প্ল্যাটিনাম রয়েছে, এখানে সোনা রয়েছে, রূপো রয়েছে। সোনা রূপো প্ল্যাটিনাম সবচেয়ে সক্রিয়তা কম, কারোর সঙ্গে সহজে রিয়াকশন করে না, এই জন্য সবাই সোনা রূপোর জিনিসপত্র কিন্তু পড়ে থাকে, তাহলে কারোর সঙ্গে রিয়াকশন করবে না, ক্ষয় কম হবে। উত্তর কি হবে স্যার? সোনা মনা। স্যার চিহ্ন কি হবে এখানে? এইউ। এইউ মানে হচ্ছে সোনা, পিটি মানে হচ্ছে প্ল্যাটিনাম, এজি মানে হচ্ছে সিলভার বা রূপো, পরে রাখবে। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেন। স্যার সক্রিয়তা সিরিজে কপারের ঠিক ওপরে কোন ধাতু অবস্থান করছে? সক্রিয়তা সিরিজে কপারের ঠিক ওপরে কে অবস্থান করছে? দেখো একবার, দেখো এখানে কপার আছে, সিইউ, কপার সিইউ, তার উপরে কে আছে? পিবি। পিবি মানে কি বাবা? লেড বা সীসা, লেড বা সীসা যাকে আমরা পিবি বলে থাকি। সক্রিয়তা সিরিজটা একবার পড়ে নেবে, পুরোটা একবার দেখে যাবে, পরীক্ষা এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু কোশ্চেন এসেছে। নেক্সট, অণুবীক্ষণ যন্ত্রে নিচের প্রতিটি কোষে নিচের কোন বৈশিষ্ট্যটি দেখা যায়? অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে কোনটা তুমি দেখতে পাবে? সবার মধ্যে দেখতে পাবে। স্যার কোনটা দেখতে পাবো? ক্রোমোজোম। ক্রোমোজোম সব কোষের মধ্যে কি পাওয়া যায়? প্রোক্যারিওটিক কোষের মধ্যে ক্রোমোজোম পাওয়া যায়? স্যার যায় না। অণুজীবদের মধ্যে পাওয়া যায়? স্যার যায় না। স্যার লাইসোজোম, লাইসোজোম উদ্ভিদ কোষের মধ্যে পাবে তুমি? সমস্ত কোষের মধ্যে পাবে? পাবে না, উদ্ভিদ কোষে তো পাওয়া যায় না, তাহলে এটা আমার হবে না। স্যার মাইটোকন্ড্রিয়া, প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়? স্যার যায় না। মাইটোকন্ড্রিয়া জায়গায় ওখানে মেসোজোম থাকে, তাই তো? তাহলে এখানে পাওয়া যাবে না, তাহলে সমস্ত কোষে পাওয়া যাবে না। কিন্তু সমস্ত কোষে তুমি কোষ পর্দাকে পেয়ে যাবে। সমস্ত কোষের বাইরে, সেটা এক কোষী হোক, সেটা বহু কোষী হোক, সেটা প্রোক্যারিওটিক কোষ হোক, সেটা ইউক্যারিওটিক কোষ হোক, সেটা মেসোক্যারিওটিক কোষ হোক, প্রত্যেকটা কোষের বাইরে তুমি কোষ পর্দা কিন্তু পেয়ে যাবে ভাই। তাহলে অপশন নাম্বার সি কিন্তু সঠিক উত্তর। কনসেপচুয়াল প্রশ্ন। সে সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এমন অধাতুর নাম কি? সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যাচ্ছে, আমি একটু আগেই তোমাদেরকে বলে দিয়েছি, এটা তোমাকে আমি HW দিলাম, কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে কোনটা এখানে সাধারণ অবস্থায় তরল অবস্থায় আছে এবং সেটা অধাতু। তরল ধাতুর নাম বললে পারদ, মার্কারি, Hg, কিন্তু তরল অধাতুর নাম বলেছে, অপশনের মধ্যে কোনটা হবে কমেন্ট বক্সে বলবে। নেক্সট চলে আসবো, স্যার নেফ্রনে কোন পদার্থগুলো নির্বাচনমূলকভাবে পুনরায় শোষিত হয়? স্যার নেফ্রন, নেফ্রন কি বাবা? নেফ্রন হচ্ছে আমাদের শরীরের যে রেচন অঙ্গ বৃক্ক, সেই বৃক্কের প্রধান একক হচ্ছে, কার্যগত এবং গঠনগত একক হচ্ছে নেফ্রন। সেই নেফ্রন পাওয়া যাচ্ছে বৃক্কের মধ্যে, বৃক্ক হচ্ছে আমাদের রেচন অঙ্গ, আর এই নেফ্রন প্রতিটা বৃক্কে প্রায় 10 লক্ষের মতো নেফ্রন পাওয়া যাচ্ছে। দুটো বৃক্ক আছে আমাদের দুই সাইডে, তো দুটো বৃক্কের মধ্যে প্রায় ধরে নাও 20 থেকে 21 লাখ হচ্ছে তোমার নেফ্রন পাওয়া যাচ্ছে। এই নেফ্রন কি কাজ করে? এই নেফ্রন হচ্ছে তোমার বিভিন্ন পদার্থের পুনঃশোষণ করছে, গ্লুকোজের পুনঃশোষণ করছে, জলের পুনঃশোষণ করছে, অ্যামাইনো অ্যাসিডের পুনঃশোষণ করছে এবং মূত্র তৈরি করতে সাহায্য করছে। তাহলে এখানে উত্তর কোনটা হবে? স্যার গ্লুকোজের পুনঃশোষণ করছে, অ্যামাইনো অ্যাসিডের পুনঃশোষণ করছে, জলের পুনঃশোষণ করছে এবং মূত্র তৈরি করতে কাজে লাগছে, পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন চলে আসবো। স্যার আলো ঘন মাধ্যম এ থেকে লঘু মাধ্যম বিতে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তো যাক, মাধ্যমের সাপেক্ষে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্কের একক কি? প্রতিসারাঙ্কের একক কি হয় জানতে চেয়েছে, ঘুরিয়ে কোশ্চেন করেছে যে ঘন থেকে লঘুতে যাচ্ছে যাতে ছেলেপেলেদের মাইন্ড গুলিয়ে দেয়, কিন্তু মাইন্ড গোলানোর কোনো প্রশ্ন নেই, লাস্টে বলে দিয়েছে প্রতিসারাঙ্কের একক কি হবে, মানে মেন কোশ্চেন প্রতিসারাঙ্কের একক কি, উপরেরটা বাদ, উপরে কোনো মানে নেই, প্রতিসারাঙ্কের একক নেই, প্রতিসারাঙ্কের কোনো একক হয় না, এককবিহীন রাশি, প্রতিসারাঙ্কের কোনো একক হয় না, প্রতিসারাঙ্ক হচ্ছে এককবিহীন রাশি, পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, একটা ট্রেন 54 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, 54 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, 150 মিটার চলার পর এটি থেমে গেল, এটি থেমে গেল, বলেছে এর ত্বরণের মান কত হবে? তাহলে ওর প্রাথমিক বেগ দেওয়া আছে, প্রথমে চলছে কত বেগে বাবা? 54 কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এবার গল্প হচ্ছে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, 54কে মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমি একটু আগেই বলেছি 5/18 দিয়ে তুমি এখানে গুণ করে দেবে, মিটার পার সেকেন্ডে চলে আসবে। 18 নামতা কোনো 3 18 54 হয়, তাহলে স্যার 3 দিয়ে কাটবে, এখানে 3 5 15 চলে আসবে মিটার পার সেকেন্ড। তাহলে স্যার প্রাথমিক বেগ এখানে পেয়ে গেলাম 15 মিটার পার সেকেন্ড। 150 মিটার দেওয়া আছে এখানে, এটা হচ্ছে দূরত্ব, এস আমরা নাম দেবো, ডিস্টেন্স এস, এবং এটি 150 মিটার চলার পর থেমে গেল, থেমে গেল মানে অন্তিম বেগ 0 হবে, ভি ইকুয়ালস টু 0 হবে। তোমাকে বলেছে ত্বরণের মান কত হবে, ত্বরণের মান তোমাকে বার করতে বলেছে। দেখো বাবা, আমরা ফর্মুলা জানি তিনটে, কি কি বাবা? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভালো করে দেখো আমাদের বেটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হয়ে যাবে। যদি এরা ত্বরণে যায় ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যদি মন্দনে যায় মানে বেগ কমতে কমতে যায়, মন্দন হয়, তাহলে কিন্তু মাইনাস হয়ে যায়, তাহলে এখানে কি হয়ে যাবে? প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। তাহলে এই ফর্মুলা আমার এখানে লাগবে কি? প্লাসের জায়গায় মাইনাস যদি আমি দিও, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তাহলে
তাহলে কি আমার এটা কাজ করবে? স্যার কাজ করবে না, তার কারণ টি আমি জানি না, সময় আমি জানি না, বার করব কি করে? ভি জানি, ইউ জানি, এ আমি জানি না, এ বার করতে বলেছে, কিন্তু টিও তো আমি জানি না, তাহলে এই ফর্মুলা আমার লাগবে না। তাহলে স্যার কোন ফর্মুলা লাগবে? এস ইকুয়াল টু ইউটি, ইউটি এখানে মাইনাস হবে, মন্দন হচ্ছে বলে ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এটা কি লাগবে? বলে স্যার এখানেও তো টি আছে, তাহলে এই ফর্মুলা আমার লাগবে না। তাহলে স্যার কোন ফর্মুলা লাগবে? 3 নম্বর ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। বলে বাহ বেশ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, দাও বসিয়ে দাও, ঠিক আছে। হাউ মাও খাও, এখানে তুমি মান বসিয়ে দাও, হাউ মাও খাও, এই ফর্মুলায় মান বসিয়ে দাও, মান বসিয়ে দিয়ে উত্তর কমেন্ট বক্সের মধ্যে আমাকে বলে দাও কত আসবে, এর মান বার করবে, বাড়িতে ক্যালকুলেশন করবে খাতায়। নেক্সট চলে এসো, তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হওয়াকে আমরা কি বলি? যখন কোথাও দিয়ে তড়িৎ যাচ্ছে তার ভেতরে তাপ উৎপন্ন হয়, তুমি দেখবে লাইট জ্বললে সেটা গরম হয়ে যায়, ফ্যান চললে গরম হয়ে যায়, টিভি চললে গরম হয়ে যায়, তার কারণ যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় সেখানে হিট উৎপন্ন হয়, হিট জেনারেট হয়। এটা প্রথম বলেছিলেন কে? জুল বাবু বলেছিলেন, এবং তিনি সূত্র দিয়েছিলেন যাকে আমরা কি বলছি? জুলের তাপীয় ক্রিয়া বলছি। অপশন নাম্বার সি সঠিক উত্তর। সে সূত্র কি বলেছিলেন? বলেছিলেন যে তাপটা উৎপন্ন হবে সেটা যদি এইচ হয় তাহলে পারে এই এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি হবে। স্যার আই মানে কি? আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা, কারেন্ট, তার 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 বর্গের সঙ্গে সমানুপাতিক হবে। আর মানে কি বাবা? রোধ, রোধের সমানুপাতিক হবে। টি মানে কি দাদা? সময়, সময়ের সমানুপাতিক হবে। আর প্রপোর্শনাল চিহ্নটা উঠে গেলে একটা ধ্রুবক আসে যাকে আমরা জুলের ধ্রুবক বলি, তার নাম হচ্ছে আই স্কোয়ার আর টি বাই জে। এটাকে আমরা জুলের কনস্ট্যান্ট বলি, এটাকে আমরা কি বলি? জুলের কনস্ট্যান্ট বলি। নেক্সট কোশ্চেনে চলে এসো, নিচের কোনটি সরাসরি রক্তে নিঃসৃত হয় এবং শরীরের বিভিন্ন অংশে বাহিত হয়? মানে সরাসরি রক্তের মধ্যে মিশছে, রক্তের মাধ্যমে দেহের দূরতম প্রান্তে যাচ্ছে। বলি তাহলে তো স্যার এখানে হরমোন হবে, কারণ হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, কোনো নালিকা নেই, তাই তো? অনাল গ্রন্থি, সেটা সরাসরি রক্তের মধ্যে মেশে রক্ত থেকে চলে যাচ্ছে, বিভিন্ন কলাকোষের মধ্যে চলে যাচ্ছে, তাই তো? রক্তের মাধ্যমে বাহিত হচ্ছে কে বাবা? না হরমোন। হরমোন কোনটা এখানে দেওয়া আছে? পিত্তরস কি হরমোন দাদা? না দাদা, পিত্তরসের মধ্যে হরমোন নেই। লালারসের মধ্যে হরমোন আছে? না, হরমোন নেই। অগ্নাশয় রসের মধ্যে থাকতে পারে, অ্যাড্রিনালিনের মধ্যে তো পুরোপুরি আছে, কারণ অ্যাড্রিনালিন হচ্ছে একটা হরমোন। তা অপশন নাম্বার সি আর ডি এর মধ্যে কনফিউশন হতে পারে, কিন্তু যখনই আমরা ডি অপশন দেখব আমরা ডিটাকে পুরো ঠিক করে দেবো, কারণ অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, অগ্নাশয় মিশ্র গ্রন্থি, এর মধ্যে থেকে হরমোনও ক্ষরিত হয়, এর মধ্যে থেকে উৎসেচকও ক্ষরিত হয়, হরমোন প্লাস উৎসেচক দুটোই ক্ষরিত হয়, তাই এটা মিশ্র গ্রন্থি। ক্লিয়ার? অপশন ডি আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, একটি বস্তুকে ইউ বেগে খাড়া ওপরের দিকে ছোড়া হলো, ইউ বেগে তুমি ছুড়ে দিলে, তাহলে অভিকর্ষের প্রভাবে ত্বরণ কি হবে? যখন বস্তুকে আমরা ওপরের দিকে ছুড়ে দিচ্ছি তখন অভিকর্ষের প্রভাবে যে ত্বরণ তাকে আমরা কি বলি? অভিকর্ষজ ত্বরণ। যদি ভূপৃষ্ঠের দিকে আসে তাহলে কি হবে? না সেটা পজিটিভ হবে, অভিকর্ষের দিকে আসছে। আর বিপরীত দিকে যাচ্ছে মানে এটা হচ্ছে অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে, নেগেটিভ হবে। তাহলে কি বলেছে অপশানে? বলেছে সর্বোচ্চ বিন্দুতে শূন্য হয়ে যাবে। না দাদা। গতি সর্বোচ্চ অভিমুখে কাজ করবে? না দাদা। গতির বিপরীত অভিমুখে কাজ করবে। তাহলে গতির বিপরীত অভিমুখে কিন্তু অভিকর্ষ ত্বরণ কাজ করছে, কারণ ওপরের দিকে যখন যাচ্ছে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, এই জন্য ওপরের দিকে গেলে কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। ক্লিয়ার? তাহলে গতির বিপরীত দিকে কাজ করবে, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট বুঝে রাখবে, কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু এগুলো। পরিণত অবস্থায় একটি জীব ছোট ছোট খণ্ডে ভেঙে যায় এবং প্রতিটা খণ্ড থেকে নতুন জীব তৈরি হয়, এই পদ্ধতিকে আমরা কি বলি? মনে করো কোনো একটা জীব রয়েছে, সে বিভিন্ন খণ্ডে ভেঙে যাচ্ছে এবং প্রতিটা খণ্ড থেকে আবার নতুন জীব তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি খণ্ডীভবন প্রক্রিয়া। কি বলি বাবা? খণ্ডীভবন প্রক্রিয়া নাম দেই, ফ্র্যাগমেন্টেশন নাম দেই। স্যার এক্সাম্পল কি হবে? খণ্ডীভবন প্রক্রিয়া হচ্ছে স্পাইরোগাইডার ক্ষেত্রে হয়, এক্সাম্পল পরে রাখবে। খণ্ডীভবন হচ্ছে স্পাইরোগাইডার ক্ষেত্রে হচ্ছে, বিভাজন প্রক্রিয়া হচ্ছে অ্যামিবার ক্ষেত্রে হচ্ছে। অ্যামিবার একটা কোষ বিভাজিত হয়ে যাচ্ছে, সরাসরি দুটো কোষ তৈরি করছে, তাহলে বিভাজন প্রক্রিয়া অ্যামিবার ক্ষেত্রে হচ্ছে। কোরকোদ্গম বা বাডিং পদ্ধতি হাইডার ক্ষেত্রে হচ্ছে, আমি বলেছি একটু আগে কোশ্চেনের মধ্যে দেখবে। সংযোজন প্রক্রিয়া হচ্ছে, সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে জাইগোট সৃষ্টি হচ্ছে, পুন গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে। তাহলে এই পদ্ধতিগুলো কিন্তু পড়ে রাখতে হবে, কোন পদ্ধতিতে কারা বংশ বিস্তার করছে, কোরকোদ্গম পদ্ধতিতে কারা করছে, বাডিং পদ্ধতি বা কোরকোদ্গম পদ্ধতি কারা রয়েছে, খণ্ডীভবন কারা করছে, পড়তে হবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে কি হয়? স্যার আলোক রশ্মি মনে করো উপরে রয়েছে লঘু মাধ্যম, নিচে রয়েছে আমার ঘন মাধ্যম, এটা রয়েছে আমার কি বাবা? অভিলম্ব। তাহলে আলোক রশ্মি যখন এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, ও যাওয়ার কথা থাকবে সোজা, কিন্তু যখনই ঘন মাধ্যমে আসবে অভিলম্বের দিকে সরে যাবে, অভিলম্বের দিকে সরে আসবে। আর যদি উল্টো হয়, ঘন থেকে লঘুতে যেত তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যেত, দূরে সরে যেত। তাহলে কি বলেছে? অভিলম্বের দিকে বেঁকে যায়, অভিলম্ব থেকে দূরে সরে যায়, একেবারেই বেঁকে যায় না, 90 ডিগ্রি কোণে বেঁকে যায়। কি হবে? এটা 90 ডিগ্রি বলতে পারবো না, একেবারেই বেঁকে যায় না সেটাও বলতে পারবো না, সেটা দূরে সরে যায় না, সেটা অভিলম্বের দিকে সরে আসে। অপশন নাম্বার এ কিন্তু আমার
সঠিক উত্তর। নেক্সট চলে এসো। শব্দ তরঙ্গের বিস্তারের জন্য নিচের কোনটা অপরিহার্য? শব্দ তরঙ্গ যেতে গেলে সবার আগে দরকার হচ্ছে মাধ্যম। মাধ্যম ছাড়া কিন্তু শব্দ তরঙ্গ বাবা যেতে পারে না। বারংবার তোমরা পড়েছো যে শব্দ তরঙ্গ মাধ্যম ছাড়া যেতে পারে না। তাহলে অপশন কি হবে? মাধ্যম হয়ে যাবে। এই মাধ্যমের মধ্যে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হবে, তারপরে তরল মাধ্যমে হবে, তারপরে হচ্ছে গ্যাসীয় মাধ্যমে হবে। মনে রাখবে, কঠিন মাধ্যমে কিন্তু শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। আর আলোর ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, আলো মাধ্যমের মধ্যে দিয়েও যেতে পারে, মাধ্যম ছাড়াও কিন্তু যেতে পারে। নেক্সট কোশ্চেন, স্যার কোষ বিভাজনে যে পদ্ধতিতে অপত্য কোষে মাতৃকোষের তুলনায় অর্ধেক পরিমাণ ডিএনএ থাকে তাকে আমরা কি বলি? দেখো, মাতৃকোষে যে পরিমাণ ডিএনএ পাওয়া যাচ্ছে, যদি অপত্য কোষ যখন তৈরি হচ্ছে, অপত্য কোষের মধ্যে ডিএনএ সংখ্যা কমে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, কারণ ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ আছে। সেটাকে আমরা বলি মিওসিস প্রক্রিয়া। এই মিওসিসকে আমরা বলি হ্রাস বিভাজন। যেহেতু এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, তাই তাকে বলছি আমরা কি বাবা? হ্রাস বিভাজন প্রক্রিয়া। ক্লিয়ার? আর এখানে রয়েছে আমাদের মাইটোসিস প্রক্রিয়া। এখানে হচ্ছে এটাকে আমরা বলছি সদৃশ বিভাজন বা সমবিভাজন। তার কারণ এখানে সম আকৃতি, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত, সমসংখ্যক ডিএনএ যুক্ত দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে। আর যদি পরীক্ষায় দেয় স্যার মিওসিসে কটা অপত্য কোষ তৈরি হয়? মিওসিসে মনে রাখবে 4টে অপত্য কোষ তৈরি হয়। দুটো দশার মধ্যে ঘটে। একটা দশায় মিওসিস 1 হয়, মিওসিস 1, আর একটা দশা হচ্ছে মিওসিস 2 ঘটছে, যেখানে এই কোষটা আবার দুটো কোষে ভাগ হয়ে যাচ্ছে, এই কোষটা আবার দুটো কোষে ভাগ হয়ে যাচ্ছে। টোটাল আমার 4টে অপত্য কোষ তৈরি করছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে এসো। পরের প্রশ্ন বলেছে, মেন্ডেল কোন উদ্ভিদের উপর তার পরীক্ষা চালিয়েছিলেন? মেন্ডেল কোন উদ্ভিদের উপর তার পরীক্ষা চালিয়েছিলেন? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন। আর কেউ নয়, মটর গাছ ছাড়া আর কেউ হবে না। মটর গাছকে তিনি খুব ভালোবাসতেন, মটর খেতে ভালোবাসতেন, তাই মটর গাছকে নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন, এমনটা ভাববে না। কি ভাববে? ভাববে হচ্ছে মটর গাছ খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে, মটর গাছে স্বপরাগযোগ ঘটে, ইতর পরাগযোগ ঘটে, মটর গাছে বিশুদ্ধ বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। হ্যাঁ, লম্বা বেটে তোমার হলুদ কুঞ্চিত এরকম বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। মটর গাছ খুব অল্প জায়গায় বংশ বিস্তার করতে পারে, মটর গাছের বংশ বিস্তার খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, একটা সময়ের মধ্যে মানে 3-4টা জেনারেশন চলে যায়, 3-4 মাস সময় লাগে। আর যদি বট গাছকে নিয়ে পরীক্ষা করা হতো তাহলে তো সে তো 100 বছর 200 বছর লেগে যেত না। তাহলে এই জন্য তিনি মটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিলেন। ক্লিয়ার? তাহলে মটর গাছ উত্তর হয়ে যাচ্ছে আমার সঠিক। নেক্সট কোশ্চেন, স্যার HNO3 আণবিক ভর 63 দেওয়া আছে, এর পারমাণবিক ভর একক ইউ। অক্সিজেনের পারমাণবিক ভর কত হচ্ছে? HNO3 এর ভর দেওয়া আছে 63 গ্রাম। দেখো HNO3 কি করে 63 এসেছে? না, হাইড্রোজেন হচ্ছে 1 গ্রাম, এখানে নাইট্রোজেন হচ্ছে 14 গ্রাম করে আছে, তাহলে যোগ করো, 14 একে 15 গ্রাম, আর অক্সিজেন হচ্ছে 16 গ্রাম করে স্যার, 3টে আছে, তাহলে 3 16 হচ্ছে 48 গ্রাম। এই 3টেকে যোগ করলে আসছে আমার 63 গ্রাম। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত আসছে স্যার? 16 গ্রাম বা 16 ইউ আসছে, 16 ইউ বলছি আমরা, তার 16 ইউ আমার সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, বলো বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তার শ্রেণীবদ্ধভাবে যুক্ত থাকে? একদম থাকে। বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তার লাইভ তারের সঙ্গে ফেজ তারের সঙ্গে শ্রেণীবদ্ধভাবে বা শ্রেণী সমবায় যুক্ত করা থাকে। বাদবাকি সমস্ত আমাদের যে বৈদ্যুতিক সরঞ্জাম সমান্তরালে থাকে, কিন্তু ফিউজ তার লাইভ তারের সঙ্গে শ্রেণীতে যুক্ত করা থাকে। পরেরটা বলেছে, নিরাপদ সীমা অতিক্রম করলে ফিউজ তার গলে যায়। একদম গলে যায়। নিরাপদ সীমা যদি অতিক্রম করে যায়, তুমি যত অ্যাম্পিয়ারের ফিউজ লাগাবে, 5 অ্যাম্পিয়ারের ফিউজ, 5 অ্যাম্পিয়ারের থেকে বেশি কারেন্ট ফ্লো করলে সেটা গলে যাবে। তুমি 6 অ্যাম্পিয়ার লাগাবে, 10 অ্যাম্পিয়ার লাগাবে, তার থেকে বেশি কারেন্ট ফ্লো করলে সেটা গলে যাবে। তাহলে দুটোই আমার সঠিক। দুটোই আমার সঠিক কোথায় আছে? অপশন ডিতে আছে, অপশন ডি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মৌলের পারমাণবিক সংখ্যা কি নির্দেশ করে? মৌলের পারমাণবিক সংখ্যা কি নির্দেশ করছে? এটা তোমার জন্য আমি HW দিলাম, কমেন্ট বক্সে বলবে পারমাণবিক সংখ্যাকে আমরা জেড অক্ষর দ্বারা প্রকাশ করি, সেটা মানে কি? কমেন্ট বক্সের মধ্যে তুমি বলবে। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবে। এরকম ক্লাস যদি চাও তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে বলবে। তাহলে এর পরের পার্টগুলো আমরা নিয়ে আসবো। 100 সিরিজের কোশ্চেন চলবে পরীক্ষা পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।